সবাইকে কথাবার্তা না বাড়ায় আসল কথায় চলে যায়। এমনিতে জাস্ট মোটামুটি আড্ডাবাজি করার মতো একটা সেশন করা হয়েছে। সামনে উইকেন্ড, তারপরে থ্যাঙ্কস গিভিং, একটু হালকা হালকা ভাব সবার মধ্যে। তো ভাবলাম এরকম একটা সময় পাওয়াটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, তো এখন আমার মনে হয় যে জাফরি ভাই সম্পর্কে মনে হয় কিছু একটা বলা যায়। তো আমার মনে হয় যে একটা কথা আছে যে নিজের ঢোল আরেকজনকে বাজাতে দিলে সে ফাটায় ফেলতে পারে, বেশি জোরে বাজাতে গিয়ে, অথবা এত আস্তে আস্তে বাজাবে যে শোনা যেতে পারে না। তো জাফরি ভাই, আপনাকে প্রথমে একটু ইনভাইট করি, জাস্ট আপনাকে আপনি মোটামুটি সুপরিচিত, মানে আমাদের দুইজনকে চিনে না অনেক মানুষ, কিন্তু আপনাকে অনেক লোকে চেনে। তা তাও আপনি একটু নিজে একটু আপনার সম্পর্কে যদি কিছু ইন্ট্রোডাকশন দেন তাহলে ভালোই হয় আর কি। আমার সম্পর্কে নিজের সম্পর্কে বলার খুব বেশি কিছু নাই। বুয়েট থেকে পাশ করেছি। সো বিশেষ করে যারা বুয়েটের স্টুডেন্ট বা বুয়েট কমিউনিটি, তারা আমাকে বেশ ভালোই জানার কথা, কারণ গ্রুপে আমি বিভিন্ন লেখালেখি করি বা পোস্ট টোস্ট দিই, এই কারণে আর কি। আমি আমার পুরো নাম জাফরি আল কাদরি। পুরো নামটা খুব একটা ব্যবহার হয় না, সবাই আমাকে জাফরি নামেই চেনে। অফিসিয়াল নাম হচ্ছে সৈয়দ কাদরি। তো ওইটাও খুব একটা পরিচিত না। এনিওয়ে, আমি বুয়েট 97 ইলেকট্রিক্যাল। সো নটরডেম কলেজ থেকে পাশ করেছি 97 সালে এইচএসসি। তারপরে বুয়েটে পড়লাম ইলেকট্রিক্যালে। আমাদের সময় সেশন জ্যাম ছিল, সো পাস করতে করতে 2004 হয়ে গেছিল। 2004 একদম শুরুর দিকে জানুয়ারিতে পাস করেছি আর কি, অফিসিয়ালি। তারপরে বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে পাওয়ার আইসি একটা কোম্পানি ছিল, আইসি ডিজাইন করতাম, আমরা অ্যানালগ আইসি ডিজাইন করতাম। ওখানে বছর দুয়েক কাজ করেছি। তারপরে কিছুদিন ইয়েতে ইউনাইটেড ইউআইইউ, ওইখানে শিক্ষকতা করেছি। মাঝখানে কয়েকদিন বাংলা লিঙ্কেও ছিলাম, ওটা 2-3 মাসের বেশি না। তো তারপরে আমেরিকায় স্কলারশিপ হলো, চলে আসলাম, পিএইচডি করলাম। বাংলাদেশে মাস্টার্স শেষ করছিলাম, একটা মাস্টার্স করে আসছিলাম বাংলাদেশ থেকে। এখানে এসে আরেকবার মাস্টার্স করলাম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইডে। সেখান থেকেই পিএইচডি করলাম। করার পরে চাকরি শুরু করলাম 2012-তে। আমার পিএইচডি শেষ হয়েছে 2012-র মিড জুলাই মাসের দিকে, জুন জুলাইয়ের দিকে। তারপরে মিশিগানে চাকরি নিয়ে চলে আসলাম। জেনারেল মোটরসে জব হলো আমার। সেখানে ইলেকট্রিক গাড়ি বানাইতাম, ইলেকট্রিক গাড়ি প্রপালশন সিস্টেম গ্রুপে ছিলাম। মানে গাড়ির একদম কোর যেই প্রপালশন সিস্টেমটা, ইলেকট্রিক প্রপালশন সিস্টেম, ওইটাতেই আমাদের কাজ ছিল। ওখানে দীর্ঘ 12 বছর কাজ করলাম। মাঝখানে আমি হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে কাজ করেছি কয়েকদিন, ফাংশনাল সেফটি। তারপরে তো একটা এগ্রিকালচারাল কোম্পানিতে গেলাম, ইয়েতে সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল। ওখানে ট্রাক্টর বানাইতাম, ট্রাক্টর, ইলেকট্রিক ট্রাক্টর। সেটাও 1 বছর করলাম। এখন আমি জয়েন করেছি একটা ইয়েতে, ডিফেন্স কন্ট্রাক্টর কোম্পানিতে, নেভিস্টার ডিফেন্স। তো এখানে ইউএস আর্মির জন্য বিভিন্ন অত্যাধুনিক ইলেকট্রিফাইড ইকুইপমেন্ট এবং গাড়ি টাড়ি এগুলা ডিজাইন করি আর কি। আমি হচ্ছি এখানকার হেড অফ দ্য ইলেকট্রিফিকেশন। আচ্ছা, থ্যাঙ্কস ভাই ডিটেইলে বলার জন্য। তো যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম। আচ্ছা, তো এখন মনে হয় যে এই আলোচনার পরের অংশ, যেটাতে হচ্ছে নাফি কিছু প্রশ্ন ঠিক করে রাখছিল, সেই সব ব্যাপারে আমরা কথা বলতে পারি। তো প্রথমে যেভাবে শুরু করি, যে ধরেন আপনি যখন প্রথমে আমেরিকায় আসছেন, মানে একটা পর্যায়ে আসছেন, তো আপনার ওই সময়কার লাইফ নিয়ে যদি কিছু বলেন, যে আপনার কি জিনিসটা আপনাকে অ্যাডপ্ট করতে সাহায্য করছে এখানে, কি জিনিসটা আপনার মনে হয়েছে যে এটা আমাদের জন্য অ্যাডপ্ট করা খুব ইজি, এই জিনিসটা অ্যাডপ্ট করা অতটা ইজি না। তারপরে মানে ওভারঅল, মানে আপনার আমি যেটা বলি যে আপনার এখন কিছুটা মানে অন্যরকম ভিউ হয়েছে, যেটাকে 10,000 ফিট ভিউ বলা যায়, যে আপনি হয়তো উপরে উঠে এখন আপনি লুক ব্যাক করতে পারেন, বা উপর থেকে নিচে তাকায় দেখতে পারেন যে পাস্ট ওয়াজ লাইক দ্যাট। তো এই ব্যাপারে যদি কিছু বলেন, যে আমাদের দেশের থেকে এসে মানে একটা মানুষ যখন পড়াশোনা করতে আসে এখানে, তখন তার
এই যে অ্যাডজাস্টমেন্টের যে আপহিল একটা ইয়ে থাকে, আমাদের একটা জার্নি থাকে, সেই জার্নিটা কেমন ছিল আপনার, মানে আপনার আপনার পার্সপেক্টিভ থেকে? আসলে দেশ চেঞ্জ করাটা সবসময় একটা কঠিন কাজ, হ্যাঁ। এবং আমি বিশ্বাস করি না এটা অল গুড, মানে এটার অনেক খারাপ ব্যাপারও থাকে। এটার ভালো ব্যাপার যেমন থাকবে, খারাপ ব্যাপারও থাকবে। আমরা মেনে নেই যে আমরা দেশ ত্যাগ করে অন্য দেশে স্থায়ী হওয়ার ইচ্ছাটা এতটাই প্রবল থাকে যে আমরা মেনে নিই অনেক খারাপ ব্যাপারগুলো। কিন্তু এটা নিয়ে কথা বলা দরকার আসলে। অপরচুনিটি কস্ট যেটা, মানে দেশটা না ছাড়লে, দেশে থেকে গেলে বা দেশেই ক্যারিয়ার করলে আরো ভালো কি কি হইতে পারে, সেগুলো কিন্তু অপরচুনিটি কস্ট। সেগুলোর যদি করা না হয়, কনসিডার করা না হয়, তাহলে টোটাল পিকচারটা পাওয়া যাবে না। তো আমি বলবো যে দেশ ছেড়ে আসার প্রথম অপরচুনিটি কস্ট হচ্ছে পরিবার থেকে দূরে থাকা একটা বড় সময়, এবং পরিবারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়ও পাশে থাকতে না পারা একটা বড় cost। অবশ্যই পরিবারকে সবাই মিস করবে, এবং এইটাও সত্যি সময় পরিবারের সাথে সারা জীবন থাকতে পারবে এটাও বাস্তবতা না। পরিবার ছেড়ে যেতে হয় মানুষের জীবিকার প্রয়োজনে, ক্যারিয়ারের প্রয়োজনে। কিন্তু দেশের বাইরে যখন চলে আসে, বিশেষ করে উত্তর আমেরিকায়, সেখান থেকে সহজে দেশে যাওয়াটা সবসময় সম্ভব হয় না। তো ওইটা বেশ ভোগায় মানুষকে। এইটা আমি প্রথম বলবো। তোমার প্রশ্নটা কি ছিল যে ইয়েগুলো কি, চ্যালেঞ্জেস গুলো কি? আহ, হুম হুম। হুম। তো আমি আসি আমেরিকাতে 2007-এর ফলে, হ্যাঁ। 2003-এ আমি আমেরিকা বুয়েট থেকে পাশ করেছি, তারপর 2007-এর সেপ্টেম্বর মাসে এসেছিলাম আমি। তখন কিন্তু আমেরিকা এখনকার মতো ছিল না, তখনও ওই রিসেশনটা হয়নি। 2008-এর রিসেশনের পরে আমেরিকা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগের সেই জৌলুস নাই, সবকিছুতে অনেক চিন্তা করে কাজ করে মানুষ। আগে আমেরিকা অর্থনৈতিকভাবে একটু ডিফারেন্ট ছিল। আচ্ছা, চ্যালেঞ্জেস গুলা আমি যেগুলো ফেস করেছি, এইটা দুইটা ভাগে আমি বলবো। একটা হচ্ছে আমেরিকায় আসলে যে কারো এটা ফেস করতে হবে, বা বাইরের দেশে গেলে এই ধরনের কিছু জেনারিক প্রবলেম। আরেকটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্পেসিফিক প্রবলেম। প্রথম কথা বলতে হয় ক্যালিফোর্নিয়া স্পেসিফিক প্রবলেমের মধ্যে জীবনযাত্রার খরচ অনেক বেশি ক্যালিফোর্নিয়াতে। আমার মনে আছে সংখ্যা দিয়ে বললে, আমার সবকিছু কাটার পরে হয়তো বা $1250 বা $1300 মতো পকেটে আসতো, ওই ট্যাক্স টুক্স কেটে। স্টাইপেন্ডের টাকা, আমি ফেলোশিপ পেয়েছিলাম 5 বছরের। সো মানে ওই দিক দিয়ে ইয়ে ছিল যে প্রত্যেক মাসে ইয়েটা থাকবে, আমার একটা কিছু পকেটে আসবে, যেটা টিএ বা গ্যারান্টি টিএ না হলে, বা গ্যারান্টি ইয়ে না হলে, আরে না হলে হয়তো বা সম্ভব না। ফেলোশিপে ভাইয়া, পেনশনটা। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি ভাই, আপনি ক্যালিফোর্নিয়াতে কেন আসলেন? মানে আপনি কি অন্য কোনো অ্যাপ্লাই করেন নাই, নাকি আপনার ওই ভার্সিটি আপনার স্পেসিফিক টার্গেট ছিল? আমি আসলে 3টা জায়গায় অ্যাডমিশন পেয়েছিলাম। 3টা জায়গায় অ্যাডমিশন পেয়েছিলাম। ইউনিভার্সিটি অফ মিজোরি, রোলা, ক্যালিফোর্নিয়া রিভারসাইড, আর তারপরে ইউটিডি তে হয়েছিল পরে। আম, আমার আসলে ইয়ে ছিল, ক্যালিফোর্নিয়ার প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, যে ওইটা ছিল সিলিকন ভ্যালি বা আমার ইলেকট্রনিক্স এর মক্কা, হ্যাঁ। আমার যে ওইখানে বাংলাদেশে যখন কাজ করেছিলাম, তখন সিলিকন ভ্যালির কথাই শুনে শুনে মানে বড় হয়েছে আর কি। ওখানে একটা ইয়ে ছিল যে ফ্যাসিনেশন কাজ করতো সিলিকন ভ্যালির প্রতি, যে ওইখানেই আমার আসলে কাজের জায়গাটা। বাট আলটিমেটলি সেখানে তো ক্যারিয়ার হয়নি, কিন্তু ওই যে ফ্যাসিনেশন একটা থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আমার কাছে মোর এন্টাইসিং মনে হয়েছিল মিজোরি বা টেক্সাস থেকে। ওই সময়ের সিদ্ধান্তগুলো এরকম ছিল। তার মানে এই না যে বাকি অফারগুলো আমার খারাপ ছিল, বাকি অফারগুলো যথেষ্ট ভালো ছিল। বরং মিজোরিতে একজন বাংলাদেশি প্রফেসর আমি না যাওয়াতে খুবই খুবই কষ্ট পেয়েছিলেন, এবং আমি মানে আই শুড হ্যাভ ডান বেটার। আমার এখনো খারাপ লাগে। আমার তাকে আরো আগেই জানানো উচিত ছিল সিদ্ধান্তটা, তাহলে হয়তো বা তার ফান্ডিংটা দিয়ে আরেকজন বাংলাদেশি আসতে পারতো।
আমাকে যদি বলা হয় জীবনে কি কি ভুল কাজ করেছি তার মধ্যে এটা একটা, এবং স্যারকে আমি ভালোভাবে সরিটাও বলতে পারিনি, আমার এতটাই আমি লজ্জা পেয়েছিলাম পরে। আমার মেন্টর যে রেজওয়ান খান স্যার, উনিও আমাকে অনেক বকাঝকা করেছিলেন, তুমি এই সিদ্ধান্তটা একটু আগে জানাতে পারলে উনার জন্য ভালো হইতো। তো এই কাজটা আমি সবাইকে বলবো যে কারো যদি একাধিক অফার থাকে, কোনো একটা অফার সিদ্ধান্ত নিলে আগে আগে জানাতে, তাহলে অন্যর দিকে যে যার কাছে ফান্ডিংটা আছে সে এটা কাজে লাগাতে পারে, তা নাহলে ফান্ডিংটা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। আর আমি এই কারণে এসেছি, এটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তর যে কি কারণে আমি ক্যালিফোর্নিয়াতে এসেছি। আরেকটা প্রশ্ন করে ভাই, আপনি যে ফেলোশিপে আসছিলেন, হুম হুম। অনেক সময় একটা ভাব থাকে যে ফেলোশিপে হয়তো ট্যাক্স কাটে না, বা এটা আমি যেটা আমার একটা ইয়ে ভুল থাকতে পারে, বা আপনার ফেলোশিপে হয়তো টিএ করা লাগে না, মানে আপনি ফেলোশিপের মানে আপনার সুবিধাটা কি ছিল আর অসুবিধাটা কি ছিল? এটা সুন্দর, মানে এটা একটা সুন্দর প্রশ্ন, এটা আসলে কিছু উত্তর দেওয়া দরকার আসলে। ও, আমেরিকার সাথে বিভিন্ন দেশের চুক্তি আছে যে এইসব দেশের স্টুডেন্টদের কাছ থেকে তারা ট্যাক্স কাটবে না। তার মধ্যে ওই বছরে বাংলাদেশ তালিকাভুক্ত ছিল, সব বছর থাকে না এটা। সিদ্ধান্ত হয় প্রত্যেক 2 বছর পর পর মনে হয় কাদেরকে তালিকাভুক্তি রাখবে, তাদেরকে রাখবে না। তো যেসব দেশের স্টুডেন্টরা ট্যাক্স ব্রেক পাবে তার মধ্যে বাংলাদেশ থাকবে কি থাকবে না, ওটা ওই সময়ের উপর নির্ভর করে। আচ্ছা এখন সম্ভবত সেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য নেই, আচ্ছা তার মানে ট্যাক্স দিতে হবে। আর যদি আমাদের যখন ছিল তখন ট্যাক্স দিতে হয়নি, ওই টাকাটা ফেরত পাইছিলাম। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা ভাই, আপনি যখন ফেলোশিপে আসছিলেন, মানে আপনি কি ফুল প্রথম থেকে রিসার্চে গেছিলেন, নাকি আপনাকে টিএ মানে টিএও করতে আমি মনে হয়েছিল? হয় তোমার প্রথম প্রশ্নটার পুরো উত্তর দিইনি। প্রথম ও আচ্ছা আচ্ছা, সরি। প্রথম প্রশ্ন ছিল যে ফেলোশিপে আসার সুবিধা কি অসুবিধা। হ্যাঁ ফেলোশিপ হচ্ছে দেখা যায় এটা ইউনিভার্সিটি ভেদে ভ্যারি করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটির কিছু ফান্ড থাকে, সেই ফান্ডটা তারা নির্দিষ্ট কিছু স্টুডেন্টকে তারা দিবে, বাছাই করা কিছু স্টুডেন্টদেরকে তারা ফেলোশিপ ফান্ডটা দিবে। তার মানে হচ্ছে তাদের টিউশন ফি কাভার্ড এবং তাদেরকে একটা স্টাইপেন্ড দিবে মাসে। তারা টিএ বা আর এ পাক বা না পাক, এটা ইউনিভার্সিটি ফান্ড। টিএটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট পড়াইতে হবে, একটা টিচারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এটা হচ্ছে পার কোর্স বেসিস, অ্যাভেলেবল থাকলে তুমি পাবা, আর যদি না থাকে তাহলে পাবা না। আর এটা হচ্ছে প্রফেসর বেসিস, প্রফেসরের যদি নির্দিষ্ট গবেষণায় নির্দিষ্ট পরিমাণে কাজ করার সুযোগ থাকে এবং ফান্ড থাকে, তখন ওই স্টুডেন্টটাকে সেই জিনিসটা দেওয়া হবে, এবং দেওয়া হলে পরে সে আম, ওইটা দিয়ে তার যেহেতু তার টিউশন কাভার হয় এবং তার মান্থলি একটা ইনকামের ব্যবস্থা হয়। এইটা হচ্ছে আর এ টিএ আর ফেলোশিপের মধ্যে পার্থক্য। আমাদের ইউনিভার্সিটির একটা এই শর্ত ছিল, তোমাকে যদি গ্রাজুয়েট করতে হয় তাহলে অ্যাটলিস্ট 2টা সেমিস্টার না 3টা সেমিস্টার তোমাকে টিএ করতে হবে, এটার অভিজ্ঞতাটা থাকতে হবে। তোমার টিএ ইয়ে থাকলেও, ফেলোশিপ থাকলেও, আর এ থাকলেও তোমাকে টিএ করার অভিজ্ঞতা আছে এই অবস্থা এরকম দেখায় তোমাকে গ্রাজুয়েট করতে হবে, মানে পিএইচডি নিতে হবে। তো এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, বাট টিএ আর ফেলোশিপের সাথে এটা সম্পর্ক নাই। আমাকে আহ, ওই এটা পূরণ করার জন্য, ওই রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য টিএ করতে হয়েছিল। এখানে একটা ছোট ভাইয়া, পয়েন্ট, আপনাকে কি সরি, গো হেড যখন নাফি। আপনি ফেলোশিপে আসছিলেন, আপনার কি ডে ওয়ান থেকেই একজন প্রফেসর অ্যাসাইন ছিল, নাকি আপনি আসছেন আন্ডার ইউনিভার্সিটি এন্ড আফটার 1 ইয়ার ইউ ক্যান চুজ এনি প্রফেসর, মানে হ্যাঁ, আপনার কি সেই লিবার্টিটা ছিল, নাকি ডিপার্টমেন্টে প্রথম থেকে অ্যাসাইন করে দিয়েছিল? ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আমাকে বললো যে আমি ডিপার্টমেন্টের আন্ডারে এসেছিলাম, তারপরে আমাকে বললো একজন প্রফেসর তো অবশ্যই রেকমেন্ড করে, কিন্তু সেই প্রফেসরের সাথে তুমি বাউন্ড না কাজ করতে, তখন তুমি যে কোনো কারোর কাছে যেতে পারো। তা আমি যেটা ভুল করেছিলাম, প্রফেসর চুজ করতে মানুষ সবসময় ওই, যেহেতু আমেরিকায় আসলে মানুষ অনেক ভুল করে, আমার আরেকটা ভুলের এটা ছিল যে আমি প্রফেসর খুব ভালোভাবে চুজ করতে পারি নাই। আমি দেখেছি কোন কাজটা করতে আমার ভালো লাগে, ওই কাজটার সাথে যায় এমন যে কোনো প্রফেসরের রাজি আমি। ঠিক আছে, তো আমার যেটা নিয়ে গবেষণা করার ইচ্ছা, যেটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, এই ধরনের একজন ইরানি প্রফেসর ছিল, আমি তার আন্ডারে চলে গেলাম। আর আমাকে রেকমেন্ডও করেছিল, আমি যে প্রফেসরের আন্ডারে এসেছিলাম রেকমেন্ডেশনে, ডক্টর রজার লেক, উনি ছিলেন সলিড স্টেট কাজ করতেন। ওনার রেকমেন্ডেশনে আমি সার্কিট অ্যাপ্লিকেশনে গেলাম, একজন ইরানি প্রফেসরের আন্ডারে গেলাম, আফশিন আব্দুল হাই। কিন্তু ইট টার্ন আউট, মানুষ তো ভবিষ্যৎ বলতে পারে না, হি ওয়াজ নট এ ভেরি
হেল্পফুল প্রফেসর, এবং আমি অনেক অনেক ভুগেছি। আমার ছাত্র জীবনটা বেশ বেশ খারাপ গেছে আর কি এই প্রফেসরের ভুল চুজিং এর কারণে। যে ক্যালিফোর্নিয়াতে ধরেন অনেকেই প্রথম দিকে যাইতে একটু ভয় পায়, ইনফ্যাক্ট যারা জব করে তারাও যেতে ভয় পায় বিকজ অফ হাই লিভিং কস্ট। আমি অ্যাসিউম করতে পারি আপনি স্টুডেন্ট অবস্থায় মানে তেমন এক্সট্রা কিছু মানে পাইতেন না। সো হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর ইউ টু সার্ভাইভ দেন অ্যাজ এ গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আর একটু ইন্টারপ্রেটটা করি, যেটি ভাই আপনি কি যখন আসছিলেন তখন কি আপনি ম্যারিড ছিলেন? তাহলে যদি ম্যারিড থাকেন তাহলে ফ্যামিলি হিসেবে সার্ভাইভালটা কেমন ছিল, আর যদি আপনি সিঙ্গেল এসে থাকেন তাহলে সার্ভাইভালটা কেমন ছিল? দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দেই। হ্যাঁ, আমি বিবাহিত অবস্থায় আসছি এবং আমি আমার ওয়াইফ একই দিনে একই সাথে আমেরিকায় আসছি। হ্যাঁ, আমাদের জার্নিটা একসাথে ছিল। কিভাবে সার্ভাইভ করেছি? এটা একটা ডিফিকাল্ট একটা সার্ভাইভাল ছিল। আমার ওই ৫ বছর বা ৬ বছর যদি ক্যালিফোর্নিয়াতে না থেকে অন্য যেকোনো স্টেটে থাকতাম যেখানে খরচটা কম, সেখানে হয়তোবা জীবনটা সহজ হইতো। একটা উদাহরণ দেই, আমরা যেই ১ম বাসা ভাড়াটা নিয়েছিলাম সেটার বাসা ভাড়াই ছিল $৮৫০। ১২৫০ বা ১৩০০ মতো স্টাইপেন্ড থেকে $৮৫০ সেটা 2007 ২০০৭ সালে সালে। $৮৫০ বাসা ভাড়া দিতাম। এবং তারপরে তার উপরে তো বিভিন্ন বিলস তো ছিল, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, ফোন, মানে সবকিছু মিলে দেখা যেত আমাদের মাসে চলত না। মানে খুবই ডিফিকাল্ট ছিল। যে কিভাবে সারভাইভ করে মানুষ? ইন্ডিয়াতে আমরা দেখি যে অনেক কিছু নিয়ে কোয়ালিটি অফ লাইফ কম্প্রোমাইজ করতে। যেমন তারা দেখা যায় সাবলেট থাকে, ২ টা ফ্যামিলি একসাথে থাকে। বউকে আনেই না হয়তোবা, বউ-বাচ্চা রেখে আসে। তারা ৪-৫ জন মিলে একটা রুম নিয়ে থাকে। তো এভাবে করে কস্ট অপটিমাইজ করে, হ্যাঁ? এবং আমি এমনও বিশ্ববিদ্যালয়ের কথা জানি আমেরিকাতে যাদের মান্থলি $৫০০ দেওয়া হইতো। সেই $৫০০ সে মানে শেয়ার করে থেকে খেয়ে সারভাইভ করত। এবং বাংলাদেশী এরকম স্টুডেন্ট ছিল যারা সাকসেসফুলি ওই $৫০০ দিয়ে পুরা পিএইচডি লাইফ শেষ করেছে। তো এটা মানে আনবিলিভেবল আরকি। বাট আমার মনে ছিল যে আমি অতটা কম্প্রোমাইজ করব না লাইফের কোয়ালিটির ব্যাপারে। আমি আমার ওয়াইফ নিয়ে আলাদা ইয়েতেই থেকেছি। আমাদের কষ্ট হয়েছে, কিন্তু লাইফ ওয়াজ নট ভেরি ইজি। আ একটা ইয়ে দিতে পারি যে একটা হার্ড ট্রুথ দিতে পারি। যখন আমি আমার ওয়াইফ ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করেছিল সে। তো তাকেও ইউএসএমএলই পরীক্ষা অনেক কষ্ট করে দিতে হয়েছে এবং এটা বেশ চ্যালেঞ্জিং একটা জার্নি আরকি ইউএসএমএলই পরীক্ষা দেওয়া। আম অপরচুনিটিও কম, আনসার্টেনিটি বেশি। তো ওইটার পিছনেও অনেক এক্সপেন্স থাকে আরকি। তো যাদের দেশের সাপোর্ট থাকে তাদের জন্য খুবই ভালো। যাদের দেশের সাপোর্ট না থাকে তাদেরকে আমেরিকাতে কোনোভাবে ফান্ড তৈরি করতে হবে। আ একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদের কিন্তু ওয়ার্ক পারমিট নেই। তাদের বিশেষ ক্ষেত্রে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২০ ঘন্টা কাজ করার একটা অনুমতি দেওয়া হয়। সেটাও সব ইউনিভার্সিটি সব স্টুডেন্টকে দিবে এমন কোনো কথা নেই। যদি যেই স্টুডেন্ট যেই ইউনিভার্সিটিতে এসেছে তারা উইলিং হয় এবং তাদের হাতে অপরচুনিটি থাকে, তাহলে বৈধভাবে ২০ ঘন্টা ইউনিভার্সিটিতে কাজ করতে পারে। সেখান থেকেও ইনকাম খুব বেশি আসে না। আরেকটা বড় ইনকাম হচ্ছে যদি কেউ ইন্টার্নশিপ পায়। ইন্টার্নশিপে কিন্তু বেতন ভালোই ছাত্র জীবনের তুলনায়। একজন ইঞ্জিনিয়ারকে যা বেতন দেওয়া হয়, একটা ইন্টার্নকে মোটামুটি অর্ধেক বেতন দেওয়া হয়। মোটামুটি। ভাইয়া আরেকটা জিনিস, যদি ওই প্রশ্নটাই মানে এখানে মূলত গ্র্যাজুয়েট স্টুডেন্ট লাইফ ভিত্তিক, তো ইউসি রিভারসাইডের অবশ্যই এখন সিচুয়েশন হতো ডিফারেন্ট, বাট 2007-এ মানে আপনারা যখন আসছিলেন তখন গ্র্যাজুয়েট হাউজিংটা কেমন ছিল? আপনি কি ইউনিভার্সিটির কাছে থাকতেন বা ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকতেন, নাকি মানে একটু শহর থেকে দূরে থাকতেন? আর সেকেন্ড কোশ্চেনটা যেটা ভাইয়া, কমিউনিকেশনটা কিভাবে করতেন? মানে মানে যদি আমি আশা করতে পারি প্রথমে এসে আপনি গাড়ি কিনেন নাই, বা হয়তো প্রথমে ১-২ বছর আপনার গাড়িও ছিল না, মানে আপনার যাতায়াতটা বা ভার্সিটি ক্লাসে বা অন্যান্য ডেইলি নেসেসারিটিস লাইক আপনার ওয়ালমার্ট বা স্যামস ক্লাবে ওইখানে রিভার্স সাইডের বা ক্যালিফোর্নিয়ার সিস্টেমটা যদি হুম। একটু বলতেন। ইউনিভার্সিটি অফ রিভারসাইড ক্যালিফোর্নিয়া ক্যাম্পাসটা কিন্তু খুব বড় না।
আমি এমন বিশ্ববিদ্যালয় দেখেছি যে 10 মাইল 15 মাইল দূরে ডিপার্টমেন্ট, এমনও আছে। তো সেখানে হেঁটে যাওয়ার প্রশ্নই আসে না। আমাদের যে হাউজিংটা ছিল সেই হাউজিং থেকে আহ হাফ মাইলের মধ্যে আর কি ক্যাম্পাস এবং ডিপার্টমেন্ট। হেঁটে যেতে 10 মিনিট লাগতো। বাস আছে, বাসে যেতে তো আরো সময় কম সময়। হেঁটে যেতে 10 মিনিট না, হেঁটে যেতে 20 মিনিট লাগতো। হেঁটে যেতে 20 মিনিট লাগতো। আর সাইকেল থাকলে তো তাড়াতাড়ি চলে যাবা। বাসে যাইতে 2-3 মিনিট লাগতো। তো ওই যেহেতু ক্যাম্পাসের খুবই কাছে ক্যাম্পাস হাউজিং ছিল, এবং ক্যাম্পাস হাউজিং এ থাকলে এটা কোনো সমস্যাই না, মানে একদম খুবই কাছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ছোট, ক্যাম্পাস হাউজিং খুবই ক্যাম্পাসের কাছে। আমি প্রথমে ক্যাম্পাস হাউজিং এর জন্য অ্যাপ্লাই করে পাই নাই, কারণ সেখানে নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট বেশি ছিল এবং অ্যাভেলেবল হাউজিং কম ছিল। আমাকে 2 বছর অপেক্ষা করতে হয়। 2007-এ যাই, 2009-তে ক্যাম্পাস হাউজিং এ প্রথম আমি অ্যাভেলেবিলিটি পাই। বিবাহিত হলে অগ্রাধিকার, বাচ্চা থাকলে আরো অগ্রাধিকার। আচ্ছা, যাই হোক। তো হ্যাভিং সেড দ্যাট, জায়গাটা ক্যালিফোর্নিয়া বলেই আমার স্নো এর কথা চিন্তা করতে হয়নি, এবং ওয়েদারের কথা চিন্তা করতে হয় নাই। তবে হ্যাঁ, ক্যালিফোর্নিয়াতে স্নো না থাকলেও সামারটাকে একেবারেই অগ্রাহ্য করা কিছু নাই। 115 117 ফারেনহাইটে বলতেছি। আচ্ছা, 95 ডিগ্রি হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, মানে 40+। উই আর টকিং অ্যাবাউট 40+, মানে 43 45 47 ডিগ্রি টেম্পারেচারে আমাদেরকে হেঁটে ক্যাম্পাসে যেতে হয়েছে, আসতেছে, এমনও ঘটনা ঘটছে। এবং এইটা একেবারেই খুব সহজ কাজ না, রিস্কি কাজ। প্রচুর পানি রাখতে হয়, পানি খেতে হয়। সামারে অনেকে পেইন্ট হয়ে যায়, মানে অনেক ঘটনা ঘটে আর কি। তো ওইটাও একটা বিষয়। কিন্তু সামারটাতে এইরকম টেম্পারেচার খুব বেশি দিন থাকে না, 2 মাসের মতো ব্যাপার। কিন্তু বাকি সময় ক্যালিফোর্নিয়ার ওয়েদার খুবই সহনীয়। উইন্টার স্টেট গুলাতে দেখা যায়, অনেক স্টেট আছে এরকম 3 থেকে 6 মাস বরফই পড়ে। সেখানে কিন্তু হেঁটে যাওয়া এত সহজ না। যারা তোমরা বরফের স্টেটে থেকেছো তারা জানো যে তখন ওই ক্যাম্পাস থেকে যাওয়ার ব্যাপারটা, এভরিডে যাওয়ার ব্যাপারটা, সেখানে বাস কোথায় থাকবে, সেখান থেকে আমি হেঁটে যে বাসা বাসা পর্যন্ত আসবো, সেইটার দূরত্বটা মাথায় রাখতে হয়। আহ, এখন প্রতিটা ইউনিভার্সিটিতে একটা করে স্টুডেন্ট অর্গানাইজেশন থাকে আমি বাংলাদেশিদের, শেষ যারা করি ওই ওয়ালমার্টের ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, শেষ করেন। গ্রসারি তো তোমাকে করতেই হবে, তুমি সিঙ্গেল হও বা ডাবল হও, তোমাকে গ্রসারি করতে হবে। আর যারা সিঙ্গেল আছো, আমেরিকায় পড়তে আসতে যাচ্ছ, তাদেরকে বলে রাখি, আমরা দাঁত ব্রাশ করতে শিখি না, চুল আঁচড়াইতে শিখি, দাঁত ব্রাশ করতে শিখি, এরকম কিছু বেশ কিছু প্রাথমিক কাজ কিন্তু আমাদের শেখা উচিত। হ্যাঁ, আমাদের বাংলাদেশের কালচারে নাই, এটা বাংলাদেশের বাবা মা শেখান না। রান্না করাটা কিন্তু একটা প্রাথমিক স্কিল, একটা বেসিক স্কিল। রান্না করাটা একটা বেসিক স্কিল, একেবারে নিজের যত্ন নেবার মতোই, যে তুমি নখ কাটো, দাঁত ব্রাশ করো, চুল আঁচড়াও, মাথায় তেল দাও, লোশন মাখো, এরকম রান্না করাটাও একটা বেসিক স্কিল। এইটা বাংলাদেশের ছেলেদেরকে বুঝতে হবে। মেয়েরা অনেক ক্ষেত্রে শিখে আসে, কারণ কালচারটা থাকে। বাংলাদেশের ছেলেদেরকেও এই জিনিসটা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এবং রান্নার দায়িত্বটা শুধুমাত্র মেয়েদের না, এটা, এই জিনিসটা মাথা থেকে বের করতে হবে। আচ্ছা, তো গ্রসারি করতে হয়, ওয়ালমার্টের কথায় ফেরত আসি। সো কাছাকাছি জায়গায় গ্রসারি করা যায় এরকম, এটাও একটা ফ্যাক্টর। তো আমাদের ক্যাম্পাসে যেখানে থাকতাম সেখান থেকে বাসের দূরত্বে, মানে ক্যাম্পাসের বাসটা সারাদিনই ঘুরতো, এবং স্টুডেন্টদের জন্য ফ্রি ওটা। বা যারা স্টুডেন্ট না তাদের জন্য খুব বেশি এক্সপেন্সিভ না, কয়েক পয়সা। তো সেটা দিয়ে আমরা স্টেটার ব্রাদার্স তারপর যেতে পারতাম, বা বিভিন্ন কি বলে টার্গেট, এই ধরনের দোকানগুলো কাছে ছিল। একটু দূরে ছিল ওয়ালমার্ট, সেটা 2টা বাস চেঞ্জ করে যেতে হতো। সেটাও, মানে এখন তো গুগলে সবকিছু দেখায়, আগে কিন্তু গুগল এত স্মার্ট ছিল না। আমাদের সময় আমাদের অনেক করেই বের করতেছে। তো হ্যাভিং সেড দ্যাট, এই ক্ষেত্রে আমি মনে করি যে যদি গাড়ি থাকে যার, তাদের গ্রসারি করা সুবিধা হয়। তখন তোমার সেকেন্ড প্রশ্নটা আসে, বাংলা স্টুডেন্ট কমিউনিটি। তোমার প্রশ্নটা করো, তারপর বাকিটা বলতেছি। মানে আমরা এখন যখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, যারা আসলে নতুন যারা আসে তাদেরকে ওয়েলকাম করে বা তাদের প্রাথমিক তো অ্যাকোমোডেশন, মাউথ পিসটা একটু নামায় কথা বলো, তাহলে জোরে হবে।
আচ্ছা আচ্ছা, এখন ভাই প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশে অর্গানাইজেশন থাকে, স্টুডেন্ট অর্গানাইজেশন, যারা আসলে নতুন স্টুডেন্ট থেকে অ্যাকোমোডেট করে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসে। কিন্তু আপনাদের সময় মানে ওটা কিরকম ছিল, মানে আপনি কিভাবে বাংলাদেশ থেকে ফার্স্টে ঠিক করলেন যে আমি এয়ারপোর্টে নেমে কেমনি ইউনিভার্সিটি যাব, আর আমি প্রথম দিন রাতে কোথায় থাকবো, মানে এইগুলা কিভাবে আপনি ঠিক এই করছেন? এর ওটা কি সাথে থ্রু একটা, ইমেইল? হ্যাঁ, তখন ফেসবুক এত জনপ্রিয় ছিল না। আপনার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কি? একটু সাপ্লিমেন্টারি কথা যোগ করি আর কি, মানে আহ, আমরা যখন আমি সবাই, যেহেতু এলএতে আসছি, লস অ্যাঞ্জেলেস থেকে রিভারসাইড খুব কাছে, 50 মিনিট দূরত্ব। তো আমার একজন আত্মীয় ছিলেন এলএতে, তার বাসায় উঠেছিলাম ওয়াইফকে। তবে আমি প্রতিদিন ইয়ে থেকে অন্টারিও এলের কাছের একটা ইউনিভার্সিটিতে আসতাম, এসে আমি বাসা খুঁজতাম আর কি, বাসাগুলো দেখতাম খুঁজে হেঁটে। তো আমি তার বাসায় ছিলাম 4 দিন, 4 দিনের মাথাতেই আমি বাসা পেয়ে যাই আর কি। এইটা আমার সুবিধা ছিল, এই 4 দিন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। যাদের এরকম আত্মীয় স্বজন নাই বা আশেপাশে কোনো সিটি এমন নাই যেখানে বাংলাদেশিরা থাকে, তাদের ক্ষেত্রে আমি বলবো ওইখানে এক্সিস্টিং স্টুডেন্টরা তারা অনেক হেল্পফুল থাকে, সাধারণত অনেক বিষয়ে হেল্প করতে পারে। যদি বাংলাদেশে তাও পাওয়া না যায়, ইন্ডিয়ানদের সাথে যোগাযোগ করতে পারে, যেতে পারে। কারণ হচ্ছে তাদের লাইফস্টাইল এবং চিন্তা ভাবনা আমাদের মতোই। ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি মোটামুটি একই চিন্তা ভাবনার মানুষ আমরা। তারা যে সলিউশন গুলো দিবে সেটা আমাদের কাছে লজিক্যাল মনে হবে। কেন বলতেছি, ইউনিভার্সিটির কিন্তু একটা ডিপার্টমেন্ট থাকে এবং কিছু মানুষকে এমপ্লয় করা হয় এই কাজগুলো করে দেওয়ার জন্য, ইনকামিং স্টুডেন্টদেরকে। তাদের দেওয়া সলিউশন গুলো সবসময় আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয় না, কারণ লাইফস্টাইল। আমরা বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ানরা আমাদের যে টোটাল ইনকাম থাকে, সেই টোটাল ইনকামের যত অংশ যেই কাজের পেছনে ব্যয় করি, সেটা কালচারালি বায়াসড একটা নাম্বার। এটা রাইটদের ক্ষেত্রে বলো, অন্য দেশের মানুষ অত টাকা অন্য ক্ষেত্রে ব্যয় করে না, বা অন্য ক্ষেত্রে আরো বেশি টাকা ব্যয় করে, এরকম আর কি। আর আমরা যত টাকা ইনকাম বা খরচ, এই জিনিসটা যে আমাদের ম্যাথটা মাথায় থাকে, সেটা অন্যদের সাথে ম্যাচ করে না আর কি। একই জায়গায় একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে একটা হোয়াইট স্টুডেন্টের দেখা যায় যে এস্টিমেটটা অনেক বেশি হয় খরচের, আমরা অনেক কম খরচে থাকতে পারি। অবশ্যই এটা একটা অলওয়েজ যে আমাদের এশিয়ানদের লিভিং কস্টে অন্যদের তুলনায় একটু কম। আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে একটা এখন ছোট আরেকটু ছোট প্রফেশনাল ক্ষেত্রে কোশ্চেন আসি। করতে পারি। আপনি ইউসি রিভারসাইডকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মানে যারা আসতেছে তাদের ফিউচার ডেস্টিনেশন হিসেবে কিভাবে ইভালুয়েট করবেন? যেমন ধরেন ফর এক্সাম্পল, যে আমি এলএসইউ থেকে পড়াশোনা করছি, এটা আমি সবসময় বলবো যে যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং এ জব করতে চায় তার জন্য খুবই একটা ভালো ডেস্টিনেশন। কিন্তু কেউ যদি প্রফেসর হতে চায় সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তার জন্য হি শুড গিভ এ প্রফেশনাল আউটকামটা আর একাডেমিক আউটকামটা ফর ফিউচার গ্রাজুয়েট স্টুডেন্ট। হাউ উইল ইভালুয়েট? সাইডে ভর্তি হয়েছিল মনে হয় 57 জন গ্রাজুয়েট স্টুডেন্ট ওই বয়সে, ওই বছরে। গ্রাজুয়েশন শেষ করেছিল সংখ্যাটা মনে হয় 20-25 জনের বেশি না। ঝরে যায়, ঝরে যাবে, এটা নর্মাল, সবখানেই ঝরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যারা পাশ করে তারা কোথায় প্লেসমেন্ট হয়, এটা দিয়ে মোটামুটি ফিউচার স্টুডেন্টদের একটা মানে আকর্ষণ বা ডিসিশন নির্ভর করে, রাইট? তোমার প্রশ্নটা ছিল ক্যালিফোর্নিয়া রিভারসাইড ইউনিভার্সিটি থেকে পাস, মানে ইয়েটা কিরকম, তাদের prospect কি রকম, তাই না? মানে তারা কোথায় কোথায় ইয়ে হয়। প্রথম কথা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড কিন্তু ক্যালিফোর্নিয়ার টপ স্কুল না, ক্যালিফোর্নিয়ার টপ স্কুল অনেক, তারপরে তারপরে ইউএসসি সাউদার্ন ক্যালিফোর্নিয়া, আরো অনেকগুলো, ইভেন সান্টা ক্লারা কলেজে, আরবাইন আছে, সান্টা ক্লারা কলেজে অনেক অনেক ভালো মানে প্লেসমেন্ট হয় আর কি। তো এইগুলো থেকে পাশ করার পরে দেখা যায় যেহেতু সিলিকন ভ্যালির কাছে, আহ, ভালো কথা, রিভারসাইড কিন্তু সিলিকন ভ্যালি থেকে 900 মাইল দূরে, মাথায় রাখতে হবে।
এখানে মনে হয় একটা জিনিস আছে যে আমরা বাংলাদেশে বসে মানে জিওগ্রাফি সম্পর্কে এরকম ভাবে ধারণা পাই না। যেমন হচ্ছে আপনি আপনি ধরুন ক্যালিফোর্নিয়া থাকেন, তখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা এটার কাছে, ইটস ক্লোজ টু দ্যাট, কিন্তু আসলে জিওগ্রাফিক্যাল এটা খুব একটা বড় একটা এক্সপ্যান্স, এবং এটার আসলে অনেক কিছুই কাছে না। মানে যেটা বললাম আর কি, মানে ক্যালিফোর্নিয়া যে সব কিছুই একটা একটার কাছে বা টেক্সাস একটা একটার কাছে, এটা আসলে আমাদের দেশ থেকে আমরা অনেক সময় মানে কনসেপ্টটা রাখি না। কিন্তু জাফরি ভাই যেটা বললেন যে উনি ইউনিভার্সিটিতে পড়েছেন, কিন্তু তার মানে এটা না যে এটা আসলে একদমই খুবই কাছাকাছি, জাস্ট ঢাকা আর গাজীপুর এরকম না। ক্যালিফোর্নিয়া হচ্ছে এমন একটা স্টেট যেটা উত্তর দক্ষিণে বিস্তৃত। উত্তর দক্ষিণে বিস্তৃত হওয়ার কারণে অনেকগুলো অক্ষাংশ কভার করে। আমরা জিওগ্রাফি থেকে জানি যে অক্ষাংশ চেঞ্জ করলে ওয়েদার চেঞ্জ হয়, যার ফলে ক্যালিফোর্নিয়ার ওয়েদার খুবই বৈচিত্র্যময়। এখানে পাহাড় পর্বত, মরুভূমি, নদী নালা, পৃথিবীতে যত রকমের আচ্ছা, একটা খস একই দিনে আমি ড্রাইভ করে সমুদ্র সৈকতেও গিয়েছি, মরুভূমিতেও গিয়েছি এবং স্নোতেও স্নো টাচ করেছি। ওই একদিনের চ্যালেঞ্জ ছিল। একই দিনে স্নোতে খেলা যাবে, মরুভূমিতে গিয়ে তো দেখা যাবে, র্যাটল স্নেক দেখা যাবে, আবার ওই দিনই বিকাল বেলা সমুদ্র সৈকতে গিয়ে পা ভেজানো যাবে। আচ্ছা, ক্যালিফোর্নিয়া ইজ এ ডিফারেন্ট কান্ট্রি। যেটা বলছিলাম অনেক দূরে, রিভার সাইড, সিলিকন ভ্যালি থেকে অনেক দূরে, যার ফলে ভিসিনিটি একটা বড় সুবিধা। যদি কাছাকাছি হয় তাহলে চাকরি বাকরির ক্ষেত্রে প্লেসমেন্টের আজকাল যেটা হয়েছে কি অনলাইন ভিত্তিক হয়ে গেছে, তো সবকিছু ইভেন যারা ওখানে থাকে তাদের অনলাইনেই ইন্টারভিউ দিতে হয়, সো এটা কোনো ফ্যাক্টর করে না আর কি আজকাল। কিন্তু তারপরে আমি বলবো যে ইউসি রিভারসাইড ইজ নট এ টপ স্কুল ফর দ্য প্লেসমেন্ট ইন দ্য একাডেমিয়া। একাডেমিয়া এটা আচ্ছা, একাডেমিয়া একটা ক্ষেত্রে খসখসে আওয়াজ হইতেছে কোনো কারণে ভাইয়া আপনার ওইখান থেকে আমার মানে থেকে না। না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সরি। না, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই বল। কিন্তু ভাই জাফরি ভাই, আপনি যেটা বলতেছেন সেটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যদি এটাকে আরেকটু এমফাসাইজ করেন, মানে আপনি বলতেছেন যে কেউ যদি প্রফেসর হইতে চায় ফিউচারে, তার জন্য ইউসি রিভারসাইড মানে ইজ নট এ ফাস্ট গো বাই। হ্যাঁ, এখানে কয়েকটা কথা আমার বলা দরকার। ওই যে আমরা বললাম না, বলতাম না যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, এটা খুবই খাটে এই ক্ষেত্রে। তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি ভালো রিসার্চ করো ভাই, মানে তাহলে তোমার প্লেসমেন্ট ভালো হওয়ার ইয়েটা বেশি। তুমি যদি তোমার রিসার্চ যদি অতটা ভালো হয় যে তুমি খুব ভালো পাবলিকেশন করতে পারতেছো, খুব ভালো ইম্প্যাক্টফুল রিসার্চ করছো, তাহলে কিন্তু প্লেসমেন্টটা খুব একটা কঠিন হয় না। মানে ইউনিভার্সিটি তখন একটা ম্যাটার করে না বা ইয়ে করে না। যার ফলে খুব ছোট স্কুলের ভালো প্রফেসর যদি মেন্টর হয়, সেই ক্ষেত্রে রিসার্চ ভালো হইতে দেখছি আমি। এবং খুব ছোট স্কুলেও ভালো প্রফেসররা ভালো রিসার্চ করে তাদের স্টুডেন্টদেরকে ভালো ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট করেছে, এরকম আমি হরহামেশা দেখছি। আরেকটা ব্যাপার, শুধুমাত্র পিএইচডি করলে কিন্তু ইয়ে হয় না, প্লেসমেন্ট হবে না, তোমাকে পোস্টডক করতেই হবে। ফ্যাকাল্টি জবের জন্য পোস্টডকটা আবশ্যক। এখন মোটামুটি স্কুলে পিএইচডি করার পর যদি কেউ ভালো স্কুলে পোস্টডক করে, তখন কিন্তু ভালো স্কুলের ওই যে ট্যাগিংটা লেগে যায় গায়ে। সে আমি যদি স্ট্যানফোর্ড থেকে পোস্টডক করি, পিএইচডি করলাম সান্টা ক্লারা কলেজ থেকে, বা মনে করো ইউসিআর বা এলএসইউ থেকে করলাম, কিন্তু আমি যদি স্ট্যানফোর্ড থেকে পিএইচডি করি, আমি কিন্তু স্ট্যানফোর্ডের রিসার্চার। তখন আমি যখন অ্যাপ্লাই করবো, তখন আমাকে স্ট্যানফোর্ডের রিসার্চার হিসেবে অ্যাপ্লাই করা হবে। হ্যাভিং সেড দ্যাট, পাবলিকেশন এবং রিসার্চের কোয়ালিটি এই দুটা খুবই ম্যাটার করে আর কি। আর সবারই যে একাডেমিতে যেতে হবে বা যাওয়ার শখ থাকে তা কিন্তু না। আমি একাডেমিয়াতে আমার রিসার্চ আমার নিজেরই পেট ভরে নাই, রিসার্চ করে আমার পেট ভরে নাই, সত্যি কথা। আমার যে ক্ষুধাটা ছিল আর কি, মানে আমার পিএইচডি লাইফে শেষ করার পরেও আমার মনে হলো যে আমার রিসার্চটা আরেকটু ভালো হইতে পারতো। তো আমি আমার জব লাইফে ওই ক্ষুধাটা কিছুটা কিছুটা হইলেও মিটাইতে পারছি। আমার অনেকগুলো পেটেন্ট হয়েছে। ওটাতে আসতেছে ভাই। ওটা একটু পরের প্রশ্ন, যাও। কিন্তু আমি বললাম যে আসলে ইয়েটা কিন্তু হবে তোমার ক্ষুধাটা আছে কিনা, তোমার কতটা ভালো রিসার্চ হবে সেটা হবে নির্ভর করবে তোমার অ্যাপেটাইটটা কিরকম। আর অ্যাপেটাইট হলেই খালি হবে না, তোমার অপরচুনিটিও পাইতে হবে। তো প্রফেসর, ইউনিভার্সিটি, তোমার টপিক এবং ফান্ডিং সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্তটা নিতে হবে। যদি চাকরি করতে চায় তাহলে ইউসি রিভারসাইড খুবই ভালো, প্লেসমেন্ট খুব ভালো ভালো জায়গায় হয়েছে, খুবই ভালো জায়গায়।
গুগল, ফেসবুক, অ্যাপল, ইউ নেম ইট, আমার সাথে যারা ছিল, যারা ওই সময় পাশ করছে, আমি যখন ক্যালিফোর্নিয়াতে যাই আড্ডা টাড্ডা মারি, মানে ইউ নেম ইট, ক্যালিফোর্নিয়ার যত নামি দামি যত জায়গা আছে সবখানেই আমাদের লোকজন আছে। আচ্ছা ভাইয়া, পরের প্রশ্নটাতে আসতেছে আস্তে আস্তে আপনার প্যাটেন্টের, কিন্তু ভাই তার আগে হচ্ছে যোগসূত্রটা হচ্ছে আপনি তো ক্যালিফোর্নিয়া থেকে গ্র্যাজুয়েট, প্লাস আপনার সাবজেক্ট ইলেকট্রিক্যাল, বাট আপনি তাহলে ক্যালিফোর্নিয়া কেন ছাড়লেন? মানে আপনি কি এটা, মানে দেয়ার ইজ সাম আদার রিজন, যে ভাবি ডাক্তার এটা জানি, মানে আপনার কি মানে অন্য জায়গার জবটা ভাল লাগছে, নাকি লিভিং কস্ট, অর ফর সাম এনি আদার রিজন? আসলে আমি জব পাচ্ছিলাম না ওই সময়। আচ্ছা 2008-এর পরে রিকভারিং করতেছিল ক্যালিফোর্নিয়া, মানে পুরা। আচ্ছা ভাইয়া, মানে সাপ্লিমেন্টারি প্রশ্ন হচ্ছে আপনি জব সার্চটা কত সালে শুরু করছেন ওটা যদি বলেন তাহলে সবার জন্য একটু সুবিধা হয়, যে আপনি পড়াশোনা শেষ করে মানে অ্যাক্টিভলি 2008-এ হয় হচ্ছে ক্যালিফোর্নিয়া, মানে বাবল বার্স্ট হয়, মানে অর্থনৈতিক বিপর্যয়টা শুরু হয় 2008 থেকে। 2009ও খুব খারাপ ছিল, 10-এর দিকে একটু রিকভারি শুরু হয়েছে। আমি জব সার্চ শুরু করি হচ্ছে 2011-তে, কারণ 1 বছর ধরে জব সার্চ করা দরকার তোমার। ইয়ের পরে পিএইচডির 1 বছর আগেই বুঝে যাবে তুমি অমুক সময় তোমার শেষ হবে। 1 বছর আগে মোটামুটি টের পাওয়া যায় যে অত সালে শেষ হবে, কারণ ফান্ডিংও ফুরে আসে, কেউ আনলিমিটেড ফান্ডিং দিয়ে স্টুডেন্ট রাখবে না, আর তোমার কাজও একটা কমপ্লিশন ইয়ে থাকে। তো মোটামুটি 2011 সালের লাস্টের দিকে আমি বুঝে যাই 12তে আমাকে গ্রাজুয়েট করতে হবে আর কি। আমার ওইটা অন্য আলাপ, গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ ছিল অনেক, কিন্তু তোমার জব খুঁজতে হবে মিনিমাম 3 থেকে 6 মাস, মিনিমাম 1 বছরও লাগতে পারে। আমি সেই সময় শুরু করেছিলাম জব খোঁজা, আমি জব পাচ্ছিলাম না, তো যে কারণে হলো যে আমার ওয়াইফ তখন রেসিডেন্সিতে অপরচুনিটি পাইলো। এটা খুবই, মানে জব খোঁজার থেকেও আমেরিকায় রেসিডেন্সি পাওয়াটার ইয়েটা টাফ আর কি। অনেক কারণ নাম্বার গেম, ইটস প্রবাবিলিটি নাম্বার গেম। তোমার যদি ইয়ে অ্যাভেলেবিলিটি কম থাকে এবং তার জন্য অ্যাপ্লিকেন্ট যদি অনেক বেশি থাকে, তাহলে ওই অ্যাপ্লিকেন্টদের মধ্যে যোগ্য অ্যাপ্লিকেন্টও অনেক বেশিই থাকবে। তো অডটা দেখা যায় কয়েক হাজার ইস্টু 1 রাদার দেন কয়েক ডজন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। যেটা বলতেছিলাম, সে যখন ইয়েতে পাইলো, মিশিগানে তার অপরচুনিটি হইলো আর কি, রেসিডেন্সি হইলো, তখন আমি চেষ্টা করলাম যে মিশিগানে পাওয়া যায় কিনা। তো আমি শেষ পর্যন্ত জব পেয়েছিলাম একটা অফার কোয়ালকমে, সেই 2012-তেই। তখন জেনারেল মোটরস আর কোয়ালকম, এই দুটা ছিল চয়েস আমার মধ্যে। তো কোয়ালকম ইজ এ ভেরি গুড কোম্পানি, আমি যদি ওখানে যাইতাম তাহলে হয়তো আমার লাইফটা অন্যরকম হইতো, এবং আমি তখন সার্কিট নিয়েই কাজ করতাম। আমি তো সার্কিট নিয়ে পিএইচডি করেছি, ভিএলএসআই ছিল আমার পিএইচডি টপিক। কিন্তু মনে হলো যে না, আসলে ফ্যামিলিতে সাথে থাকতে পারবো যে জব করলে, সেটা একটু ইয়ে হইলেও, একটু কম্প্রোমাইজ হলেও আমার সেদিকে চিন্তা করা উচিত। আর আমি পার্সোনালি ক্যারেক্টার ওয়াইজ আমি খুবই ফ্লেক্সিবল একজন মানুষ, মানে আমাকে তুমি যে কোনো কিছু দিয়ে দাও, আমার প্রথমে কষ্ট হবে কিন্তু আমি শেষ পর্যন্ত, আমাকে আমার আগের বস বলতো জাফরি হচ্ছে একটা আলু, সব তরকারিতে যায়। তো আমি যেমন, মানে যে জিএমএ এসে আমাকে মেকানিক্যালদের সাথে কাজ করতে হয়েছে প্রচুর, কারণ এটা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, গাড়ি বানায়, রাইট? তারপরে ব্যাটারির সময় যে কাজ করার সময় কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে হয়েছে। তারপরে আমরা যখন ওই ডেটা ড্রিভেন বিভিন্ন সলিউশন তৈরি করলাম, আমরা বিভিন্ন টুলস বানাইলাম, তখন ডেটা ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতে হয়েছে, হ্যাঁ, পিওর ম্যাথমেটিক্স। তো ওইটা ধরে রাখলে হবে না যে আমার ট্রেনিং এটা, আমি এখানেই জব করব। আমি একটু ওয়াইড ছিলাম, বাট বেশিরভাগ ক্ষেত্রে তাই মানুষ চেষ্টা করে, পিএইচডি করছে কেন এটাতে জব করবো না, এটাই করা উচিত। কিন্তু এটা সবসময় সত্যি হবে তার কিন্তু না। আমার বেশিরভাগ বন্ধু বান্ধব যারা পিএইচডি করেছে, আজ ক্যারিয়ারে কয়েক বছর পরে, মানে কয়েক দশক পরে, 2012 থেকে ক্যারিয়ার শুরু করেছে, সো 2024 এক যুগ হয়ে গেছে। আমার কিন্তু অনেক বন্ধুই যেখানে যে সাবজেক্টে পিএইচডি করছিল সেটাতে কাজ করতেছে না। তো এই টেনাসিটি থাকা উচিত, এই ফ্লেক্সিবিলিটি থাকা উচিত। জাফরি ভাই, আপনার এক্সপিরিয়েন্স অনেক, ঠিক আছে, আপনি একটা কথা বলছেন, সেই ক্ষেত্রে মানে ওইটাই আমি আপনার ফিউচার যারা ইউএসএ আসতে চায় তাদেরকে একটু ওই বিষয়ে জানাইতে চাই। আপনি একটু বলতেছিলেন যে আপনি ভাবির সাথে মুভ করছিলেন মিশিগানে। তো বাংলাদেশ থেকে অনেক সময় মানে এমন হয় দুজনেই বুয়েটের হাজব্যান্ড ওয়াইফ,
তারা মানে বুয়েট থেকে একসাথে পাশ করে ইউএসএ আসতে চায়, কিন্তু অনেক সময় ফান্ডিং হয় না এক ইউনিভার্সিটিতে। তো আপনার প্রায় 17 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আপনার এই জিনিসটা কিভাবে ইভালুয়েট করেন যে হাজবেন্ড ওয়াইফ প্রথম দিকে যদি একই ইউনিভার্সিটিতে কারো ফান্ডিং না হয়, দুইজন দুই ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট স্টাডিটা শেষ করুক, অর নাকি একসাথে থাকাই ভালোই ফর ইকোনমিক কনসিডারেশন? এইটা আপনার এত ওয়াইড একটা কোয়েশ্চেন, এটা তো মানে আমি জানি ভাই, জেনারেল আপনাদের সলিউশন নেই, কারণ হচ্ছে প্রত্যেকের ডাইনামিক্স আলাদা, প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক মানুষের। বাট আপনি দুই ধরনের জিনিসটাই দেখছেন, রাইট? যারা একসাথে একই ইউনিভার্সিটি ছিল, আবার দুইজন দুই স্টেটেও ছিল। হ্যাঁ, আমি দুইটাই দেখেছি, দুইটার ক্ষেত্রে সাফল্য ব্যর্থতা দুইটাই দেখেছি। মনে করো একই ইউনিভার্সিটিতে একই প্রফেসরের আন্ডারে একই প্রফেসর না, মানে দুইজন প্রফেসর আন্ডারে হয়তো দুইজন করছে পিএইচডি শেষ করে, তারা একসাথে ছিল, কিন্তু এই একসাথে থাকার পরেও তারা কিন্তু ওই অ্যাডভান্টেজটা নিতে পারে নাই ওইভাবে। যেমন তারা একটা বেবি নেওয়ার একটা প্রেশার থাকে না বাচ্চা হলে, তারা বলছে যে না পিএইচডি শেষ করার পরে বেবি নিব। পিএইচডি শেষ করার পরে দেখা যায় যে প্রত্যেকেরই বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে জটিলতা হয়, তারপর শেষ পর্যন্ত অনেক ঝামেলা হয়েছে আর কি। এটাও দেখেছি। আবার দেখেছি দুই স্টেটে থাকে দুইজন, কিন্তু তারা ঠিকই ম্যানেজ করেছে সামহাও তাদের লাইফটা, তাদের পিএইচডি যে প্রেশারটা এবং তাদের কনজুগাল লাইফ বা বেবি নেওয়ার প্ল্যান সবকিছু করে ঠিকই দেখা যাচ্ছে একটা সময় পরে 5-6 বছর পরে তারা যখন আবার একসাথে জব করেছে বা থাকতে পেরেছে, তারা হ্যাপিলি তারা লিভ করা শুরু করেছে। সো এটা এতটা ওয়াইড ভ্যারাইটি অফ এক্সাম্পল আছে এবং এতগুলো ভ্যারিয়েবলের উপর নির্ভর করে কার পিএইচডি প্রফেসর কিরকম, সেটা একটা বিগ ফ্যাক্টর, রাইট? এভরিডে লাইফ কন্ট্রোল করবে সে। এবং খারাপ প্রফেসর অনেক আছে, ভালো প্রফেসর অনেক আছে, এবং সবকিছুর সাথে মানুষের আমি একটা কথা মনে হয় জেনারেল বলতে পারি, সেটা হচ্ছে আমাদের বুয়েটের বা বাংলাদেশের, খালি বুয়েট বলে লাভ নেই, বাংলাদেশের স্টুডেন্টদের সোশ্যাল স্কিলটা মনে হয় আরেকটু ভালো হলে এই ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমাদের সোশ্যাল স্কিলটা অনেক কম। আমরা মানুষের সাথে কথা বলে মানুষ কি চাইতেছে, কেন কোন কথাটা বলতেছে, সেটা কম বুঝতে পারি। এটা বোঝাটা খুবই দরকারি একটা স্কিল। হ্যাঁ, এই ভাইয়া এখন দরকার। আচ্ছা শেষ করুন। আমি ভাইয়া, আরেকটা কথা বলবো, আমাদের সময়ও শেষ হয়ে আসতেছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট আর লিডারশিপ এই দুইটা জিনিস আলাদা। এটা আমি খুব রিসেন্টলি এটা আমি বুঝতে পারছি। জুনিয়র ইঞ্জিনিয়ার যখন ছিলাম তখন ভাবতাম যে হচ্ছে ম্যানেজমেন্ট মানে হচ্ছে লিডারশিপ, কিন্তু একজন ম্যানেজার খুব খারাপ লিডার হইতে পারে, খুব এটা তো ভাই সবাই দেখছি জব লাইফে। এবং খুব ভালো ম্যানেজার কিন্তু একদম লিডারশিপ কোয়ালিটি নাই, এমনও খুব খারাপ ম্যানেজার কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে, এমনও আছে। সো এই দুইটা আলাদা, এবং এইটা নির্ভর করে ওই সোশ্যাল স্কিলটা আর কি খুব ভালো ডেভেলপ করা দরকার। আমাদের তো একসময় তো ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে যেতে হয়, তখন সোশ্যাল স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আমি এমন একজন প্রফেসর যারা একাডেমিতে যেতে চায়, আমি এমন একজন প্রফেসরকে দেখেছি যে খুব বেশি যে রিসার্চে সাহায্য করে স্টুডেন্টদেরকে তা কিন্তু না, সে খুব একটা টাচেও নাই, কিন্তু সে এত ম্যাজিক্যালি কথা বলে, এত মোটিভেট করতে পারে তার স্টুডেন্টদেরকে, তার সাথে কথা বলার পর স্টুডেন্টরা নিজেরাই সলভ করে ফেলে সব সমস্যার সমাধান। সে খালি স্টুডেন্টদেরকে মোরালটা হাই রাখে এবং মানে সোশ্যাল স্কিলে নেভিগেট করে আর কি সে। এটা খুব ভালো একটা স্কিল। আবার এমন প্রফেসর আছে অনেক রিসার্চ, খুব ভালো ইম্প্যাক্টফুল রিসার্চ করে, কিন্তু স্টুডেন্টরা দেখতে পারে না, কারণ হচ্ছে তার সাথে কথা বলে এত মানে ডিমোটিভেটেড ফিল করে এবং এত বাজে তার বিহেভিয়ার। তো এই জিনিসগুলো ম্যাটার করে আর কি, এই জিনিসগুলো আসলে লাইফে অনেক বিশাল ম্যাটার করে আর কি। ভাইয়া এর পরবর্তী প্রশ্নগুলো আসিফ ভাই করবে, কিন্তু তার আগে আমার একটা লাস্ট প্রশ্ন করে নিই, যেটা আসলে আপনাকে সবসময় আমার করার খুব ইচ্ছা। আমি যদি যে সবাই আপনার কথা বলে যে জাফরির এত প্যাটেন্ট বাংলাদেশিদের খুব কম আছে, মানে না, এই কথাটা সত্যি না, এই কথাটা মোটেও সত্যি না। মানে আপনার এত প্যাটেন্ট। এখন ভাইয়া এই প্যাটেন্টের প্রতি আপনার এই জিনিসটা কিভাবে গ্রো করলো? আপনার ফার্স্ট প্যাটেন্ট কবে আসলো এবং প্যাটেন্ট গুলা কি নিয়ে, এবং মানে আপনি কিভাবে এই স্কিলটা তৈরি করলেন? যদি কাউকে মানে যারা ফিউচার এই লাইনে আসতে তাদেরকে এখানে আমি এখানে একটা ছোট একটা জিনিস ইনসার্ট করি। জাফরি ভাই প্যাটেন্টের প্লেটকে একটা অন্য একটা নাম দিছিলেন, কাটিং বোর্ড।
দেখো, প্রথমে একটা মিথ ভাঙা দরকার, এবং আমাকে আমার ডিউ রেসপেক্ট দিতে হবে তাদেরকে যারা আমার থেকে অনেক 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 আগে আছে এই ক্ষেত্রে। যেমন খাজা রহমান নামেন একজন আছেন, উনি এখন ইয়েতে কাজ করেন, রিভিয়ান ডিরেক্টর। উনি জিএমএ ছিলেন আগে, আমাদের কলিগ ছিলেন। উনার কাছ থেকে অনেক কিছু কিছু শিখেছি। উনার তো 200-র মতো পেটেন্ট। নাজমুল ভাই আছেন আমার ডিরেক্ট মেন্টর, উনি উনারও শখানেক পেটেন্ট। তারপরে ইভেন আমার জুনিয়র খোরশেদ, সে এখন জিএমএ আছে, সেও বেশ অনেক আমার থেকে বেশি তার পেটেন্টের সংখ্যা, কিন্তু সবাই তো বলবে না, সবাই তো ভোকাল না। এক্স্যাক্টলি। আর এখানে একটা কথা হচ্ছে কি, সবার কিন্তু কাজটা ওরকম না। আমার ইয়েটা ছিল এরকম যে যেই জিনিসটা আমার লাগবে না বা যে জিনিসটা কারো কোনো লাভ হবে না সেটা আমি করব না, এটা আমার চয়েস। হ্যাঁ, সবার কিন্তু ওই চয়েসটা থাকে না ক্যারিয়ারে, যে আমি এই কাজটা করব না, ম্যানেজারকে গিয়ে বলা যে আমার এটা করতে ইচ্ছা করছে না, আমাকে অন্য প্রজেক্ট দাও। তো আমার হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে এই টেকনোলজিটাকে সামনের দিকে আগাবে, আমি আমার কাজটা চুজ করার মতো একটা ইয়ে পেতাম, লেভারেজ পেতাম। এটা আমার ভালো লাগতেছে, আমি এটা করব। আমার এটা ভালো লাগতেছে, আমি এটা করব না, করতে ভালো লাগতেছে না, করব না। যেখানে বুদ্ধি শুদ্ধি খাটানোর বা ইয়ে খাটানোর উপায় নাই, সেখানে আমি কাজ করতে চাইতাম না। তোমার প্রশ্নটা কি ছিল, মানে ফ্যাসিনেশনটা কেমনে হলো? ফ্যাসিনেশনটা কেমনে হলো মানে 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 ফার্স্ট স্টেপটা কেমনে আপনি গ্রো করলেন প্যাটেন্টের প্রতি? সবাই আমরা জানি প্রফেসর আমাদেরকে এনকারেজ করে পেপার লেখো, মানে তাহলে তোমাকে পিএইচডি করতে হবে। প্যাটেন্ট তো ভাই একটা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট না, রাইট? মানে আপনি কিভাবে প্যাটেন্টের দিকে প্রথম বললাম একটা প্যাটেন্ট করা দরকার? প্রথমটা হচ্ছে কি, আমার মেন্টর নাজমুল ভাইয়ের কথা বলতে হয়। উনি আমাকে ইন্টারেস্টিং প্রবলেম দিত। উনি আমাকে কেন হায়ার করছিল এটা আমার কাছে ইয়ে ছিল, কারণ আমি তো গাড়ি কিছুই জানি না। আর প্রথম কথা হচ্ছে আমি পাওয়ার ইলেকট্রনিক্স এর লোকও না, আমি পিএইচডি করছি হচ্ছে লো পাওয়ার ইলেকট্রনিক্স এ। ন্যানো ওয়াট নিয়ে কাজ করতাম। ন্যানো ওয়াট খুব বেশি হলে মাইক্রো ওয়াট, এখানে হচ্ছে কিলো ওয়াট মেগাওয়াটের ব্যাপার স্যাপার। আমি কি বুঝি, আমি কিছুই জানি না এগুলা। বাট একটা জিনিসে আমি খুবই ইয়ে ছিলাম, কনফিডেন্ট ছিলাম, সেটা হচ্ছে আমার বেসিক ফিজিক্সের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই ব্যাপারে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। মানে আমার ফিজিক্সটা আমার খুব পছন্দের জিনিস ছিল। তো উনি যখন আমাকে বিভিন্ন প্রশ্ন করতো, ইন্টারেস্টিং প্রশ্ন করতো, আমি না জানলেও না বুঝলেও দেখা যেত ফিজিক্সের যে নলেজটা ছিল ওইটা দিয়ে আনসার করার চেষ্টা করতাম। তো উনি হয়তো এটা আমার খেয়াল করছে। তো আমরা বেশ কিছু প্রবলেম সলভ করতেছিলাম, তখনই আর কি এই পেটেন্টের ব্যাপারটা আসে, যে এটা তো খুবই ইনোভেটিভ একটা সলিউশন, এটা তো এইভাবে কেউ সলভ করে নাই। তো আমি বললাম, ও তাই নাকি, চলেন পেপার লিখে বলে না, পেপার টেপার ইন্ডাস্ট্রিতে খুব একটা জানা, তুমি পেটেন্ট করো। ও আচ্ছা, পেটেন্ট করা যায় নাকি, আচ্ছা ঠিক আছে, কেমনে করতে হয় বল কি, আচ্ছা ঠিক আছে, তুমি একটা ইয়ে লেখো তো। বিভিন্ন কোম্পানির একটা ফর্মাল রিকোয়ারমেন্ট থাকে যে এইভাবে করে ক্লেম গুলো লিখতে হয়। তো ওই ফর্মালিটি গুলা ইয়ে করার পরে একটা বোর্ড ফেস করতে হয়, যে তাদেরকে বলতে হয় যে আমি এটা এইভাবে করছি, এটা কি পেটেন্ট যোগ্য কিনা। তারা যদি কনভিন্সড হয় এটা পেটেন্ট যোগ্য, তখন তারা লয়ারের সাথে কথা বলবে। লয়ার তখন ওই জিনিসটাকে মানে ইউএস পেটেন্ট অফিসে সাবমিট করার যেই ফরম্যাট, ওই ফরম্যাটে কনভার্ট করে তারপর সাবমিট করবে। সাবমিট করার পরে মাসুদ করিম ভাই আছেন বুয়েটের, উনি উনি অন্য সাইডটা দেখেন। উনি সাবমিট করার পরে কি হয়, উনি ক্লেম গুলা দেখেন, দেখার পরে দেখেন যে আর কেউ এই কাজটা এইভাবে করছে কিনা। যদি করে তাহলে তো বলবে যে না, ওর সাথে তোমার পার্থক্যটা কোথায়, তোমারটাকে কেন পেটেন্ট দেওয়া হবে, এগুলো এই প্রশ্নগুলো করে। আর না করলে তো পেটেন্ট দিয়ে দিবে। আমি খুবই ভাগ্যবান, আমি যতগুলো পেটেন্ট সাবমিট করছি মানে ফিরছি প্রশ্ন আসছে মাত্র 2টা বা 3টাতে। তো ওইরকম কিছু না হইলে আমি সাবমিটে করতাম না। ঠিক আছে ভাইয়া, আরেকটু লাস্ট, তারপর আসিফ ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়া এখন আপনি তো ক্যালিফোর্নিয়াতে লিভ করছেন, মিশিগানটা অতটা কভার করা হলো না, কিন্তু ক্লাইমেট অনুযায়ী, লিভিং কস্ট অনুযায়ী বা মানে সোশ্যাল লাইফ অনুযায়ী আপনি কোনটা বেশি এনজয় করছিলেন, ক্যালিফোর্নিয়া নাকি বর্তমানে মিশিগান? মিশিগানের সামার আসলে আমি সবকিছু ভুলে যাই আসলে। মিশিগানের উইন্টারটা খুবই কষ্টকর, কিন্তু সামারটা এত চমৎকার যে আমি সবকিছু ভুলে যাই। এখানে খুবই ভাইব্রেন্ট কমিউনিটি কালচারালি, এবং প্রচুর খেলাধুলা হয় এখানে, লিগ হয়, 40টা ক্রিকেট লিগ হয়। ও মাই গড! মানে ছোট বড় প্রফেশনাল নন প্রফেশনাল সব মিলায় আর কি বলতেছি, যে কত বিভিন্ন ধরনের প্লেয়ার আছে, বিভিন্ন লেভেলের প্লেয়ার আছে। তো দেশি কমিউনিটিটা বিশাল বড়, বাংলাদেশি আছে 1 লাখের উপরে। ও মাই গড! হ্যাঁ, বাংলাদেশি খালি। সো এটা আরেকটা ছোট ইয়ে বলতে পারো, নিউ ইয়র্ক বলতে পারো। তারপরে তোমার গ্রোসারি থেকে শুরু করে দোকানপাট সবকিছু, মানে মিশিগানে লোক সংখ্যা অনেক
শীতের জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট আর কি। ওয়েদারটা উইন্টারে খুব খারাপ, সামারে বেশ চমৎকার। লিভিং কস্ট অনেক কম, বিশেষ করে বুয়েটে টাকা জমাইতে পারে আর কি জব করে। ক্যালিফোর্নিয়া অন দ্য আদার হ্যান্ড ওয়েদার সারা বছরে খুবই ভালো থাকে, ওয়েদারটা একটা বিগ ফ্যাক্টর মানুষের লাইফের, কিন্তু বেশি খরচ হয় এবং তার সেটা করতে গিয়ে এত বেশি কষ্ট করে জবে যে হাতে সময় কমে যায়, অনেক ব্যস্ত থাকে মানুষ, সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল লাইফটা কম থাকে। এখন এটা তোমার চয়েস, তুমি কি ভালো ওয়েদারে থাকবা, শীতটা কম সহ্য করবা, নাকি খারাপ ওয়েদারে কষ্ট করে হইলেও কিছু টাকা পকেটে থাকুক বা কিছু কম খরচে চললাম বা বাংলাদেশের মধ্যে থাকলাম, এটা ইয়ে করবা। আমি আরেকটা বাস্তবতা বলি, আমরা এখানে যত দূরে দূরে দাওয়াত রক্ষা করি, ক্যালিফোর্নিয়াতে কোনোদিন মানুষ এটা করে না। কেন? কারণ এত বেশি জাম থাকে রাস্তায় যে এত দূরে ড্রাইভ করে যাওয়া সম্ভব না। অথচ এখানে 50 মাইল দূরে আমরা দাওয়াতে যাই আর কি, বিভিন্ন বাংলাদেশিদের সাথে দেখা করতে যাই। 50 মাইল কোনো দূরত্বই নাই এখানে আমাদের কাছে। কিন্তু ক্যালিফোর্নিয়াতে দেখা যায় 10-20 মাইলের উপরে গেলে আর কেউ দাওয়াতে যেতে চায় না, কারণ তাদের ড্রাইভিং টাইমটা 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায় তখন। এই আসিফ ভাই, এবার আপনি কিছু প্রশ্ন করেন। আসিফ ভাই আছেন? আসিফ মনে হয় ঘুমায় গেছে অন্ধকারে। আমার তাই সরি, মনে হচ্ছে। এখন কি শোনা যাচ্ছে কথা? সরি, হ্যাঁ, মাইক শোনা মিউট যাচ্ছে। দিয়ে কফি হ্যাঁ, খেতেছিলাম। তো জাফরি ভাই, আমি আসলে কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করি আর কি, আপনি যদি একটু ছোটখাটোতে উত্তর দেন। যেমন আমরা হচ্ছে আসলে আমরা তিনজন বাই ট্রেনিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমরা ভাবি যে সবাই বোধহয় ইঞ্জিনিয়ার, কিন্তু ভাই যেহেতু আপনি নিতপুর কোরিয়ারের খুব কাছে থেকেই দেখছেন অবভিয়াসলি, তো বাংলাদেশে মানে আমি আসলে আপনাকে আই ডোন্ট ওয়ান্ট টু পুট ইউ অন দ্য স্পট, কিন্তু আপনি যদি ডাক্তার যারা তারা পড়ে এবং তারপর মানুষজন এই ইউএসএ মিলিয়ে এই সম্পর্কে একটা মিথ বা কিছু একটা শোনে, আপনি যদি খুব দ্রুত এইটার সম্পর্কে একটা আউটলাইন বলে দেন তাহলে কারো কারো উপকার হইতে পারে মনে হয়। এটা কি ডাক্তার আমি এমবিবিএস বলার পড়াশোনা। থেকে কোনো একটা ডাক্তার বা ইউএসএমএল পাস করেছে এমন মানুষ হ্যাঁ ভাই, হয়তো আমরা পরে আনবো, কিন্তু আপনি জাস্ট যদি মানে আপনার পার্সপেক্টিভ থেকে মানে আপনি যে মানে যেটা বলে যে হচ্ছে এক্সিকিউটিভ সামারি বলেন, তাহলে হয়তো। কোম্পানিয়ার হিসাবে আপনি কি আচ্ছা, ফিল করছেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে বলেন প্রথম যে ব্যাপার আপনি হচ্ছে সহযাত্রী হিসেবে কি ফিলটা মানে করছেন? কারো যদি ওয়াইফ বা হাজবেন্ড ডাক্তার হয় এবং সে যদি আমেরিকায় ক্যারিয়ার করতে চায়, তাহলে আমি কম্পেনিয়ন পার্সপেক্টিভটা বলতে পারবো। সেটা হচ্ছে অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে। মানে ইউ হ্যাভ টু গিভ এ লট অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড লট অফ অপরচুনিটি এবং টাইম টু ইয়োর পার্টনার। তা নাহলে এটা খুবই কষ্টকর একটা পড়াশোনা। মানে আমি ভালোই পড়ুয়া টাইপের মানুষ, আমার পড়তে ভালোই লাগে। আমি গল্পের বই পড়ি, নাহলে ক্রিটিক্যাল দিয়ে পড়ি, পড়তে মজা লাগে। কিন্তু আমার পড়া ডাক্তারি পড়ার কাছে কিচ্ছু না। ওরা যে পরিমাণ পড়াশোনা ওদেরকে করতে হয়, তো অনেক বেশি পড়তে হয়, অনেক কষ্টসাধ্য একটা পড়াশোনা এবং অনেক আনসার্টেনিটি আছে। পড়াশোনা করলেই যে সে সাকসেসফুল হবে এর কোনোই মানে গ্যারান্টি নেই, ১ নাম্বার কথা। ২ নাম্বার হচ্ছে টাইমও লাগে, একবারে কেউ সাকসেসফুল নাও হইতে পারে, বারবার করতে হইতে পারে। সময় টাকাও লাগে, এটার পেছনে ভালো টাকা ঢালতে হয় এবং কোনো স্কলারশিপ নাই। কোনো রকম স্কলারশিপ হলো একটা আমাকে আচ্ছা, বললাম যে আচ্ছা ভালোই ভাই, পড়াশোনা করতে হয়, ইয়ে করতে হয়। আর দেখা যায় যে চাকরিগুলো খুঁজতে গেলে নিজের টাকা খরচ করে যেতে হয়, এপ্লাই করতে হয়। মানে একটা ডিসক্লেমার হচ্ছে, আমার যখন পিএইচডি শেষ হয় তখন আমার লোন ছিল প্রায় $30,000 মতো। সো এটা ক্যালিফোর্নিয়াতে থাকা এবং ওই নিতে বিভিন্ন জায়গায় এপ্লাই করা, এই সবকিছু মিলে আমি অনেক বেশি লোনে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওটা শোধ হয়ে গেছে একটা সময়, কিন্তু বললাম যে ইটস নট ইজি এবং এটা একটা বাজি ধরার মতো, জুয়া খেলার মতো একটা ব্যাপার। ইউ ক্যান বি সাকসেসফুল, ইউ ক্যান ফেইল। আমাদের ক্ষেত্রে আমরা লাকি ছিলাম। আমি একটা লেখা লিখেছিলাম ফেসবুকে, সেটা হচ্ছে সাফল্যের ইয়েটা কি, পরিশ্রম নাকি ভাগ্য? সাফল্যের নিয়ামকটা কি আসলে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া শেষের দিকে চলে আসছি অলমোস্ট, আর সময় নাই। কিন্তু একটা জিনিস ভাইয়া, আপনার রেস্টুরেন্টে নিয়ে একটু কিছু কথা বলেন ভাইয়া। সবাই জানেন যে জাফরি ভাই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে মিশিগানে। তো ভাই আমরা কি কোনো ডিসকাউন্ট পাইতে পারি, যে ওখানে গেলে ভাই কোনো কোড টোড দিবেন নাকি, প্রোমো কোড, লাইক কফি কথা প্রোমো কোড 05? আহ, আমার রেস্টুরেন্টে যদি যাও এবং আমাকে যদি জানায় যাও, অবশ্যই আমি ইয়ে রেস্টুরেন্টের জাস্ট মেকিং জোক ভাই। ভাই আপনার মন কথা হচ্ছে রেস্টুরেন্টের প্রতি আপনার এটা কিভাবে আসলো, মানে আপনি কেন মনে রেস্টুরেন্টটা করবেন?
আমি আসলে খুব বেশি চিন্তা ভাবনা করে কোনো কাজ করি না। মানে হ্যাঁ, চিন্তা ভাবনা করি, কাজটা শুরু করার পরে করি। কিন্তু কাজটা কেন শুরু করলাম ওইটা যে অনেক চিন্তা করে করছি তা কিন্তু না। আম এটা বলা যায় যে আমরা ৩ জন মিলে শুরু করছিলাম। বাকি ২ জন এসে বলল যে এটা করা যায় কিনা। আমি বললাম, "ওকে, লেটস ডু ইট।" আমি আসলে রেস্টুরেন্টটাই আমার ১ম ব্যবসা না। আমি অন্য ব্যবসাও করেছি, অন্য ব্যবসা এখনো করি। এবং রেস্টুরেন্টেই যে খুব বেশি সাকসেসফুল আমি তাও না। অন্য ব্যবসাতে বরং আমি বেশি সাকসেসফুল। তো এটা জাস্ট করে দেখা। হইলো, হইলো, না হইলো না, এরকম একটা ব্যাপার। মানে খুব যে প্যাশন ড্রিম, বাট যখন শুরু করেছি তখন এটার ইন্টেরিয়র থেকে শুরু করে এটার ইয়েটা কি হবে, এটার যে ইউনিক যে আইডেন্টিটিটা সেটা তৈরি করছি আমি। সেইটা সেইটাতে আমার বেশ ভালো ইয়ে ছিল। কিন্তু ইট ইস নট এ ভেরি ইনোভেটিভ আইডিয়া বা ইনোভেটিভ কোনো কিছু। থাকতেই পারে একটা মানুষের একটা ব্যবসা। ওকে ভাই, আসিফ ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা, আমাদের কি মানে হার্ড স্টপ না থাকলে আমরা I মানে can কয়েক I can মিনিট ওভার continue. চাইতে পারি আর I কি। can I can continue. আচ্ছা, ঠিক আছে। নাফি, আমার মনে হয় আপনার যদি ড্রপ করতে হয়, মানে আপনি ড্রপ করতে আমি পারেন। আমি ড্রপ করবো, সমস্যা নাই ভাই, হ্যাঁ, আপনি আচ্ছা, ঠিক আছে। কন্টিনিউ ফিল করেন। ফ্রি টু আচ্ছা, তোমার ভিডিওটা দেখা গোপাইস যাচ্ছে না কেন ড্রপ। আসিফ? ও আচ্ছা, এখন আসিফ আপনি, আবার চলে গেছে। আপনাকে তো ভিডিও প্রথম থেকে, আপনাকে কিন্তু প্রায় 10 মিনিট প্রথম থেকে আমি দেখা যাচ্ছে। কখনোই তোমাকে ভিডিওতে দেখিনি। আমিও দেখিনি ভাই। আচ্ছা ভাইয়া, মনে হচ্ছে মানে টেকনিক্যাল সমস্যা কিছু হইতেছে, আমি ঠিক নট আছে, শিওর যে বলো। কেন দেখা যাইতেছে না, বাট কথা বলো। শোনা গেলেই হয়। হুম। তো যেটা জিজ্ঞেস করতেছি আমি, যে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে হয়তো এফোর্ট দেওয়া বা এটা, তো এখানে আমার মনে হয় আপনি গ্র্যাজুয়েট স্টুডেন্ট লাইফ বা আপনার জব লাইফ বা সবকিছু মিলে আপনি কি এটা বলতে পারেন যে ধরেন আমরা যেভাবে লিনিয়ারলি চিন্তা করি যে বাংলাদেশে খুব ভালো পড়াশোনা করছি, আমি মানে 10 ঘন্টা পড়াশোনা করছি, আমি একটা অঙ্ক 15 বার করছি, এরকম করার পরে তারপর আমি পরীক্ষায়, আমার কাছে মনে হয় যে লাইফের শুরুর দিকে অনেক কিছু লিনিয়ার থাকে, মানে এফোর্ট এবং আউটপুটের মধ্যে অনেক বেশি মিল থাকে, কিন্তু আচ্ছা এই জাফরি ভাই, আমাকে যাইতে হবে। আচ্ছা, আসিফ ভাই আমাকে হ্যাঁ, যাইতে ঠিক আছে, হবে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ জাফরি ভাই। হুম। ওকে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো যেটা বলতেছি ভাইয়া, যে আপনি যখন গ্র্যাড স্টাডি শুরু করছেন তখন কি আপনার এটা মনে হয়েছে যে আপনার এই এফোর্ট এবং এইটার আউটপুট ঠিক আপনি ঠিকমতো পাইছেন বা পান নাই, বা আপনার এই ব্যাপারে, মানে কারণ এটা নিয়ে আমি যে কারণে বলতেছি যে আমরা সবাই গ্র্যাজুয়েট স্টাডি শুরু করি, কিন্তু শুরু করার পরে বেশিরভাগই এক ধরনের ডিসপেয়ারে পড়ি যে আসলে আমরা হয়তো এইটা আশা করি নাই, বা আমাদের এক্সপেকটেশন মিলে নাই, বা আমাদের একটা গ্রেড ভালো হয় নাই, বা আমাদের প্রফেসর হয়তো একটু কড়া কথা বলতেছে যেটাতে আমরা ইউজ টু না, বিকজ আমরা কাইন্ড অফ লাইক যারা পড়তে আসতেছেন সবাই কিন্তু মোটামুটি একটা রকমের কনফিডেন্স নিয়ে আসেন যে আচ্ছা ঠিক আছে, আই এম গুড, আই এম দিস অ্যান্ড দ্যাট। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? দেখো, মানে যখনই গবেষণামূলক কোনো একটা কাজে যায় মানুষ, যেকোনো কিছুর সাথে গবেষণা যুক্ত থাকে, তখন কিন্তু ওই লিনিয়ারিটি আর থাকবে না, এইটা বুঝেই যেতে হবে। গবেষণা সবসময় সফল হয় না। তুমি বিভিন্ন জিনিস চেষ্টা করছো, চেষ্টা করে এইটা তোমার আউটপুট আসছে। এটি এটি পিএইচডি। কিন্তু এই আউটপুটটা যে এই সমস্যাটাকে সাকসেসফুলি সমাধান করছে, এইটা জরুরি না তো। তুমি নিজে পিএইচডি করছো, তুমি জানো একটা মানে একটা রিসার্চের আউটপুটটা যে পজিটিভ হবে সেটা তো জরুরি না সবসময়। সো লিনিয়ারলি যে কথাটা বলতেছো, চেষ্টা করছো তার মানে হবে, 10 বার চেষ্টা করছো, 15 বার চেষ্টা করছো মানে হবে তা না। তুমি যে চেষ্টা করছো এবং তারপর যে ভুল রেজাল্ট আসছে এটাই তো একটা রেজাল্ট। ভুল রেজাল্টটাও তো একটা রেজাল্ট। সেটাও তো একটা লেখার মতো বিষয়। এই প্রক্রিয়াটা যে টমাস আলভা এডিসন বলেছেন যে হ্যাঁ, আমি 997 বার চেষ্টার পরে আমার বাল্ব আবিষ্কার হয়েছে, এটা সবাই বলে। কিন্তু আমি এই জিনিসটাকে এভাবে দেখি না। আমি 996 ভাবে যে বাল্ব বানানো যাবে না এটা আবিষ্কার করছি। দ্যাটস অ্যাকচুয়ালি গুড ওয়ে টু লুক এট দ্যাট। আর আরেকটা জিনিস নিয়ে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন মানে পড়াশোনার ইয়েতে, আমার ধারণা আপনি মিশিগানের কমিউনিটি সম্পর্কে কিছুটা জানেন আর কি, যে পড়াশোনার ব্যাপারে। তো যেটা হইতেছে যে আমাদের খুব একটা ধারণা হচ্ছে যে এইখানে সার্ভাইভ করা কঠিন, ওইখানে সার্ভাইভ করা কঠিন। যদিও এটা ঠিক না, আপনাকে জিজ্ঞেস করা যে মিশিগানের স্টুডেন্টদের মানে তাদের জন্য চ্যালেঞ্জ কি কি। আপনি ঠান্ডা ওয়েদারের কথা বলছেন, লিভিং কস্ট একটু আলাদা, এটা বলছেন।
আর কিছু কি আপনি মানে কম্পেয়ার করতে পারেন দুইটা স্টেটের? মানে আমি স্টুডেন্ট, গ্র্যাজুয়েট স্টুডেন্টদের কথা বলতেছি আর কি। হ্যাঁ, আপনি আসলে আমি তো এখানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলাম না, তারপরে যা দেখেছি লাইফ, হ্যাঁ এখানের সেটাই। গ্র্যাজুয়েট ফ্যামিলির সাথে আমার পরিচয় আছে, কথাবার্তাও আছে। আমি দেখেছি মানে আমাদের যে ফাইন্যান্সিয়াল হার্ডশিপটা ছিল ক্যালিফোর্নিয়াতে, এটা মিশিগানে নাই। এখানে যেটা ইনকাম হয় সে আর যেটা খরচ হয় এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। হ্যাভিং সেড দ্যাট, প্রত্যেকটা ক্যাম্পাস আলাদা। ইউনিভার্সিটিতে আসে মিশিগানের, ওইটা একেবারে ডাউনটাউন ডেট্রয়েটে। তো ডাউনটাউন ডেট্রয়েটটা কিন্তু একসময় খুবই রিস্কি একটা এলাকা হয়েছিল, ওখানকার সোশ্যাল অবস্থা খুবই ভেঙে পড়েছিল। তো সব এলাকা কিন্তু ভালো না ডেট্রয়েটের। সো দেখা যায় যে এমনও সময় গেছে, আমি 2008-এর পরের দিকের কথা বলতেছিলাম, ওই সময় সব এলাকায় সব রাস্তায় বিকাল বেলা তো দূরের কথা, রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতে হাঁটতেও মানুষ সাহস পাইতো না, কারণ চিন্তাই হইতো, গোলাগুলি হইতো ওইগুলা। এখন কিন্তু ডেট্রয়েট আবার ব্যাক করেছে, এখন ওই এলাকাগুলোই খুবই সুন্দর হয়ে গেছে, এখন আর ওইসব ইনসিডেন্স হয় না। তুমি যদি ইয়ের দিকে যাও, সেন্ট্রাল মিশিগানে যাও বা মিশিগান স্টেটে যাও, বা একদম আমি বলতেছি মিশিগান টেক, যেটা একেবারে রিমোট অঞ্চলে, অনেক দূরে, এখান থেকে 11 ঘন্টা লাগে ইয়ে করে যেতে, ড্রাইভ করে যেতে। সপ্তাহে একটা ফ্লাইট যায় মানে খুবই রিমোট জায়গায়। ওইখানে অ্যাভেলেবিলিটি কম, মানে সবকিছু পাওয়া যায় না। সবকিছু মানে একেবারেই জঙ্গলের ভিতরে। হ্যাঁ, একটা স্টুডেন্ট কমিউনিটি আছে, সেটা খুবই ছোট এবং সবকিছু তুমি পাবা না। তো ওইখানে আবার স্নো পড়ে অনেক বেশি, ওইখানে আবার ওয়েদারের চ্যালেঞ্জটা অনেক বেশি। তো ডিপেন্ডিং অন কোন ক্যাম্পাসে মিশিগানে পড়তে আসছো, সেটা ডিকটেট করবে ইয়েটা কি। কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড একটা কথা বলতে রাখি, এখানে খরচ কম, ইনকামের সাথে খরচের একটা সামঞ্জস্য আছে, মোটামুটি কমফোর্টেবল। এখানে যারা কাজ করতে চায়, ইন্টার্নশিপ, আমি কাজ বলতে বৈধভাবে কাজ বোঝাচ্ছি, ইন্টার্নশিপ পাওয়া যায় না। পাওয়া যায় ইয়েতে, সামারে অনেকেই ইন্টার্নশিপ পায় এবং সেটা অনেক হেল্প করে। এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, গাড়ি ইন্ডাস্ট্রি, অনেক সফটওয়্যার ও আছে। তো এখানে অ্যাভেলেবিলিটি আছে আর কি ইন্টার্নশিপের, আমি দেখেছি। ইভেন আমি নিজেই মনে হয় 3টা বা 4টা ইন্টার্ন নিব আগামী সামারে। আচ্ছা আচ্ছা, গুড টু নো। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করি, হ্যাঁ হ্যাঁ, মানে সেটা সিচুয়েশন, ডিফারেন্ট, আই আন্ডারস্ট্যান্ড। তো মানে বাট হ্যাঁ, এখানে এটার একটু কথা হচ্ছে যে মানে অ্যাজ এ পার্সন আপনি নিচ্ছেন বা অন্যরা, মানে সবার ক্রাইটেরিয়া আছে, সবাই সবকিছু ফুলফিল করবে না, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে এই অপরচুনিটিগুলো আছে। তো আচ্ছা। আপনার এখানে এই জিনিসটা হচ্ছে যে আসলে কোনো একটা ইউনিভার্সিটি কেউ আসলে সে হয়তো একটা ব্যাপারে কথা বলে, যেমন আমি যখন আসছি তখন আমি আমার ইউনিভার্সিটির কথা বলছি, কিন্তু আপনি যেহেতু একটা মানে ওভারঅল ভিউ দিচ্ছেন, তো এখান থেকে আপনি যদি মানে আরেকটু বলেন, মানে মানুষজনের কিন্তু ইদানিং দেখেছে যে মিশিগান ইউনিভার্সিটিগুলোর প্রতি খুবই আগ্রহ বেড়েছে আর কি, মানে আগে যেটা ছিল, কিন্তু আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম জানি আগে থেকে, কিন্তু এখন আরো অনেকগুলো নাম জানতেছি। তো এই যে আচ্ছা, আমি বাংলাদেশিরা আমি আসতেছে। নামগুলো বলে দিই। সেটা হচ্ছে অ্যান আরবার, হচ্ছে এখানকার এমআইটি, হ্যাঁ। বেস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার টপ 4-5 এ থাকে সবসময় সারা হুম। আমেরিকায়। সো ইটস এ ভেরি ভেরি গুড কম্পিটিটিভ ইউনিভার্সিটি। হ্যাঁ, জি। অ্যান আরবারের বাইরে ইউনিভার্সিটি অফ মিশিগানের আরো 3টা ক্যাম্পাস আছে। ডিয়ারবর্ন, আরো 2টা ক্যাম্পাস আছে। ডিয়ারবর্ন, সেটা একেবারে ফোর্ডের পেটের ভিতরে, ফোর্ড চারপাশে ফোর্ডের অফিস আর কি, আচ্ছা আচ্ছা। এই মানে একদম গাড়ির ইন্ডাস্ট্রির মাঝখানে। আহ জিএমও খুব দূরে না ওইখান থেকে। আরেকটা হচ্ছে ফ্লিন্ট, ইউনিভার্সিটি অফ মিশিগান ফ্লিন্ট। ওইটা ফ্লিন্ট শহরে, ফ্লিন্ট শহরটা আসলে খুবই ভেঙে পানির জন্য পড়ার। বিখ্যাত ভাইয়া। কিসের জন্য? পানির জন্য। হ্যাঁ, মানে ওদের অবস্থা ভালো না, ক্যাম্পাসের অবস্থা ভালো না, ফান্ডিংও ভালো না, বেশ স্ট্রাগলিং একটা ইউনিভার্সিটি। আচ্ছা। যাও মানে ইয়ে করা ইজি টু গেট ইন, বাট ওইখান থেকে যে খুব ভালো রিসার্চ হয় বা প্লেসমেন্ট হয় আমি দেখি নাই। তবে ইট ইজ অ্যানাদার ইউনিভার্সিটি টু কনসিডার। এরপরে আছে ইউনিভার্সিটি অফ মিশিগান বাদ দিলে মিশিগান স্টেট ইউনিভার্সিটি আছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির অনেকগুলো ক্যাম্পাস। মেইন ক্যাম্পাসটা ল্যান্সিং, রাজধানীতে। ওইটারও কিছু রিসার্চ হয়, ওইটারও মোটামুটি রেপুটেশন আছে রিসার্চের জন্য। এইদিকেও একটা ক্যাম্পাস আছে, অর্থাৎ পশ্চিম দিকে, আর পূর্ব দিকে আরেকটা ক্যাম্পাস আছে। এটা কি আসলে ইস্ট ল্যান্সিং, ওয়েস্ট ল্যান্সিং এভাবে আলাদা, মানে এদের কি আলাদা ইউনিভার্সিটি নাকি ইউনিভার্সিটির দুটো ক্যাম্পাস আর কি মানে? না, ইউনিভার্সিটির নাম হচ্ছে মিশিগান স্টেট ইউনিভার্সিটি, আচ্ছা এমএসইউ। আচ্ছা তো এমএসইউর অনেকগুলো ক্যাম্পাস। আচ্ছা আচ্ছা। তো এমএসসির ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসটা ল্যান্সিং এ।
তো আচ্ছা আচ্ছা ওখানে কম্পিউটারও যারা আসে তারা ওইখানে ইয়ে করে, তারা তারা ওইখানেই যায়, ওই ক্যাম্পাসে থাকে, ওইখান থেকে ভালো প্লেসমেন্ট হতে আমি দেখেছি, এবং কমিউনিটিটা ভালো, অনেকগুলা ইয়ে আছে, আহ, অনেক অনেক স্টুডেন্ট আছে, এবং রিসার্চ মোটামুটি উম, খুব মন্দ বলা যাবে না আর কি, বা একেবারে পাশ করে চাকরি বাকরি পায় না এমন না, আহ, মোটামুটি রেপুটেশন আছে মিশিগান স্টেট ইউনিভার্সিটি। অবশ্যই ইউনিভার্সিটি অফ মিশিগানের থেকে মিশিগান স্টেট ইউনিভার্সিটির রেপুটেশন একটু কম। এগেইন প্রফেসরের উপর ডিপেন্ড করে, যদি ভালো প্রফেসর হয় তাহলে যে কোনো ইউনিভার্সিটি থেকেই ভালো প্লেসমেন্ট দিতে পারে। তারপরে আছে হচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি, এটা পুরনো একটা ইউনিভার্সিটি, অনেক দিন ধরে আছে এখানে, অনেক বড় ইউনিভার্সিটি এবং সব ধরনের ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট আছে। যেহেতু অনেক পুরনো এবং অনেক বড় ইউনিভার্সিটি, সেহেতু এটাতে মানুষ যায় আর কি, এবং এখান থেকে পাশ করার পরে ভালো প্লেসমেন্ট হয়, ক্যাম্পাস থেকেও রিক্রুটমেন্ট হয়, আমরাও কনসিডার করি হায়ার করার সময় ওয়েন স্টেট, এবং বিশেষ করে মেডিকেলে ওদের যে প্রোগ্রামটা ওটা খুবই স্ট্রং। তারপরে ইস্ট ল্যান্সিং, ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি আছে, ওগুলো ছোট ছোট ইউনিভার্সিটি, বাট ওগুলোর থেকেও মোটামুটি যেমন আমার লাস্ট জব ছিল সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল, ওইখানে আমার আন্ডারে যে ছেলেটা বুয়েট থেকে পাশ করে জয়েন করছিল, সে ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির, এবং হি ওয়াজ ভেরি গুড, ভেরি গুড ইঞ্জিনিয়ার। তো মানে এরকম আমি বলবো না যে কোনো একটা ইউনিভার্সিটি ছোট ক্যাম্পাস মানেই বা রেপুটেশন খারাপ মানেই যে ওইখান থেকে পাশ করে জব পাওয়া যাবে না, এটা ঠিক না আর কি। মানে তুমি যদি নিজের স্কিল বাড়াইতে পারো তাহলে আমার মনে হয় এটা এভিডেন্ট হয় আর কি, সবাই তোমার ব্যাপারে আগ্রহ দেখাবে। এখানে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, মানে আপনার আপনার মতো এরকম ডিটেল মানে লিস্ট ধরে ধরে এবং মানে কিছুটা ক্রাইটেরিয়া, এটা আসলে মনে হয় না কোনো ইউনিভার্সিটিতে পড়া কারো থেকে পাওয়া যেত, কারণ সবাই বায়াসড হয়ে বলতে হয়তো। থ্যাংকস ফর দ্যাট। এখন এখানে আমি হায়ারিং শুরু করার পরে তো আমাকে এখন ওই স্পেকট্রামটা দেখতে হয় যে আচ্ছা আমার আমি নিব হচ্ছে 3টা বা 4টা পজিশনে, আমার কাছে রেজিউমে পড়েছে হয়তো বা 30টা, তখন আমি নিজের প্রয়োজনেই এটাকে ক্যাটাগরাইজ করি, একটা চার্ট তৈরি করি, বিভিন্ন ইয়ে তৈরি করি, ডায়াগ্রাম তৈরি করি বোঝার জন্য ওয়্যার উই আর, এআই ব্যবহার করি এদেরকে ক্যাটাগরাইজ করার জন্য। সো এখন আসলে আগের মতো নাই আর কি জিনিসটা। আচ্ছা ভাইয়া, এখানে আমার মানে এখানে আমি আমার মানে ভিউ পয়েন্ট একটু দেখতে চাই আর কি, মানে আপনার সাথে জাস্ট ডিসকাস করার জন্য, মানে ইটস নট লাইক আমি এটাতে কনফিডেন্স বা শিওর, কিন্তু মানে জাস্ট রিয়ালাইন্ড হওয়ার জন্য টু দ্য রিয়েলিটি। তো আমি যেটা বলি যে ধরেন আমরা বাংলাদেশে যেভাবে র্যাঙ্ক ইউনিভার্সিটিকে দেখি, মানে উইদাউট নেমিং নেমস, আমরা যেভাবে ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলোকে দেখি এবং কাউকে খুব ভালো এবং কাউকে অতটা ভালো মনে করি না। এখন আমেরিকান পার্সপেক্টিভে ব্যাপারটা কীরকম? তো আপনার আনসারটা শোনার আগে আমি আমার কমন আনসারটা বলি আপনার এটা শুনে নেওয়ার জন্য। যে আমি যেটা বলি যে টপ 20 হচ্ছে একরকম, ধরেন আপনি যেমন বললেন ইউনিভার্সিটি অফ মিশিগান, যেটা মানে আমাদের ইলেকট্রিক্যালে, সেটা আমি যখন আসছিলাম তখন আমি যে র্যাঙ্ক দেখছিলাম ওটা ছিল তখন ইউএসের মধ্যে 5 নাম্বার। দ্যাটস আনডাউটেডলি জিনিস, এবং ওখান থেকে অনেক ফ্যাকাল্টি পজিশনে অনেকে যায়। তো আমার কথা হচ্ছে যে টপ 20-র মধ্যে থাকলে তাদেরকে আমি একটা স্পেকট্রামে দেখি, আর তারপরে বাইরেরদেরকে তখন আবার ওদেরকে আবার আরেকটা স্পেকট্রামে দেখা হয়, কিন্তু তার মধ্যে আবার আমরা অতটা ব্যবধান ধরি না। মানে আমি উদাহরণ হিসেবে বলি যে 35, আমি আপনাকে এভাবে বলি যে আপনার কাছে আপনি ধরেন টপ 20-তে আপনি কোনো ক্যান্ডিডেট পাইলেন না, আপনি পাইলেন 2জন ক্যান্ডিডেট, যে একজন আসছে 35 নাম্বার থেকে, আরেকজন আসছে ধরেন 65 নাম্বার থেকে। আপনি দুজনের ইন্টারভিউ নিলেন, এবং ইন্টারভিউ নেওয়ার পরে কি এরকম হয় না যে অনেক সময় দেখা যায় যে 65 নাম্বারের লোক যে আসছে তার সাবজেক্ট রেলেভেন্স আপনার সাথে অনেক বেশি, সে আপনার যে রিকোয়ারমেন্টগুলো সেটাতে সে একটু ভালো, মানে আপনার কাছে মনে হচ্ছে সে ভালো ম্যাচ করে, প্লাস তার পার্সোনালিটি আপনার কাছে ভালো মনে হয়েছে আর কি, যে হি ইজ কাইন্ড অফ লাইক এ গো গেটার, মানে একটা পার্সোনালিটি আছে। তো ওইসব ক্ষেত্রে যখন মানুষদের হায়ার করে তখন আপনারা কিভাবে দেখেন? আর এই মানে আমি আপনাকে সেকেন্ড প্রশ্নটা এর সাথে করে রাখি, যে এই যে র্যাঙ্কিং নিয়ে ধরেন 5টা আগানো, মানে আমি যেটা বলতেছি না ইটস লাইক নট গোয়িং ফ্রম লাইক 25 টু 15, দ্যাটস এ হিউজ ডিফারেন্স, বা 15 থেকে 5 নাম্বারে যাওয়া। কিন্তু যখন আমরা পিক করতে যাই তখন দেখা যায় যে একজন চান্স পাচ্ছে 65 নাম্বারে, কিন্তু তার একটা 45 নাম্বারে একটা অপরচুনিটি আছে, কিন্তু আমাদের জানা আছে যে 45 নাম্বারের প্রফেসর খুবই
মানে নন কোঅপারেটিভ কোট আনকোট, কিন্তু 65 নাম্বারের প্রফেসর অনেক ভালো। তখন আমরা অনেক সময় দ্বন্দ্বে পড়ে যাই যে আমি কি 65 নাম্বারের লোকের কাছে যাব নাকি 45 নাম্বারের কাছে গিয়ে মানে খুব বেশি কষ্টের মধ্যে পড়বো, কিন্তু আমার যেহেতু 20 র্যাঙ্ক ভালো হচ্ছে। তো আমি আপনাকে জাস্ট 20 বলতেছি না, আমি জাস্ট স্পেসিফিক্যালি এই স্পেকট্রামটা বলতে চান 45 থেকে 65 এইটার ব্যবধান কতটা? আসলে তোমার কোশ্চেনটা আমার খুব পছন্দ হয়নি। প্রথম কথা আচ্ছা। হচ্ছে এটা ইটস এ ফ্লড কোশ্চেন। এইভাবে কেউ চিন্তা করে না। অ্যাটলিস্ট তুমি প্রশ্নের প্রথম যে অংশটা সেটা হচ্ছে হায়ারিং এর ক্ষেত্রে আমি কিভাবে দেখবো জিনিসটা। হায়ারিং এর কয়েকটা ফেজ আছে, হ্যাঁ, ধাপ কয়েকটা। প্রথম ধাপ হচ্ছে তোমাকে এআই এবং ইয়ে দিয়ে এইচআর এর যে মহিলাটা আছে সে যে সর্ট করে আর কি রেজুমি, তাকে অতিক্রম করতে হবে। একটা জব যখন পোস্টিং হয় তার এগেনস্টে যখন 200টা রেজুমে পড়ে, তার জব রেসপন্সিবিলিটি হচ্ছে ওই 200টার মধ্যে 10টা বা 5টা বাছাই করে দেয়া অফিসকে, তাই না? এখন এইটা স্টুডেন্টের কাজ কিভাবে ওই 10টা বা 5টার মধ্যে থাকবে, রাইট? জি, শিওর। আমি এখন পর্যন্ত কোনো এইচআর কে দেখি নাই ইউনিভার্সিটির র্যাঙ্কিং থেকে দিয়ে রেজুমে বাছাই করতে, এখন পর্যন্ত দেখিনি। অর্থাৎ প্রাথমিক যে বাছাইটা সেটাতে ইউনিভার্সিটি র্যাঙ্কিং ম্যাটার করে বলে মনে হয় না আমার। আমার যদি ভুল হয়ে থাকি, কেউ আমাকে এই ব্যাপারটা ভুল বললে আমাকে প্রমাণ দিতে হবে তাকে ডেটা দিয়ে। আমি আমার অভিজ্ঞতা, আমার ডেটা পয়েন্ট হচ্ছে আমি যেসব এইচআর এর সাথে কাজ করেছি বা জিজ্ঞেস করেছি বা ইয়ে করছি যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে কেউ, আর তুমি যে আরো স্পেসিফিক ভাবে বলতেছো 40 থেকে 65, ওইটা তো আরোই না, এটা কোনো ম্যাটারই করে না। টপ 10, 15 বা 20 মধ্যে থাকলে হ্যাঁ ওটা ম্যাটার করে, ওদের ইন্ডাস্ট্রি রিলেশনশিপ ভালো, এই জন্য অবশ্যই ম্যাটার করে। কিন্তু টপ 20-র বাইরে কি ম্যাটার করে? আই ডোন্ট থিঙ্ক সো। ওই 25 বা 30-এর স্টুডেন্ট যা 125-এর স্টুডেন্টও একই রকমই কাজ করে, আমার কাছে মনে হয় না খুব একটা পার্থক্য করে। আচ্ছা, সেকেন্ড ধাপ হচ্ছে প্রি স্ক্রিনিং। মানে প্রি স্ক্রিনিং হচ্ছে যা মানে ফোনে ইন্টারভিউ যেটা হয়, ফোনে বা ইয়েতে হায়ারিং ম্যানেজার যেটা ফোন করে কথা বলে, তখন কি আমি দেখি কোন ইউনিভার্সিটি থেকে আসছে? না। সে কি পারে এটা দেখি, সে কোন সমস্যাটার রেলেভেন্ট উত্তর দিতে পারে, এবং প্রশ্ন একটা করলে ধারে কাছে যাইতে পারে কিনা। মানে অনেকের একটা অভ্যাস থাকে যে যেই প্রশ্নটা করা হয়েছে ঠিক ওইটার উত্তর না দিয়ে আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। এটা খুবই বিরক্তিকর। মানে ইন্টারভিউতে তো আরো বেশি। প্রশ্ন যেটা করা হয়েছে ওইটাতেই কথা বলা, ওইটাই অ্যাড্রেস করা নির্দিষ্ট টাইমের মধ্যে, এই স্কিলটা থাকতে হবে। লাস্ট ধাপ হচ্ছে তাকে অন সাইট এনে সবাই মিলে তার ইয়ে দেখা, তাকে গ্রিল করা। তার বিহেভিয়ারটা দেখা। আমার কাছে ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার কাছে ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সে কিভাবে একটা ইয়েতে সিচুয়েশন রিঅ্যাক্ট করে, তার ন্যাচারাল রেসপন্সটা কি। যে কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়লে বা আনকমফোর্টেবল কোয়েশ্চেন করলে তার ন্যাচারাল রেসপন্স, অপ্রস্তুত অবস্থায় সে কি করে, এইটাই হচ্ছে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। প্রস্তুতি নিয়ে গুগল করে কোচিং টোচিং করে অনেকে অনেক কিছু করতে পারবে, কিন্তু ন্যাচারাল জিনিসটা তো ন্যাচারালি, তাই না? এবং ওইটাই ম্যাটার করবে আলটিমেটলি আমার সাথে কাজ করতে গেলে। তো মানে ওই তুমি যে 25 থেকে 45 থেকে 65 বললা, এটা ফ্লড কোশ্চেন এই কারণে। তোমার প্রশ্নের দ্বিতীয় একটা অংশ ছিল, সেটা কি ছিল জানি? হ্যাঁ, আমার মনে পড়ছে। সেকেন্ড অবস্থাটা হচ্ছে বাংলাদেশ থেকে, হ্যাঁ, এইটা দেওয়া মোটেই ঠিক না। বরং যে প্রফেসরের সাথে কাজ করবে সেই প্রফেসরের কাজকর্ম কিরকম, তার কাছে যথেষ্ট ফান্ডিং আছে কিনা, এবং তার রেপুটেশন কিরকম, এবং তার সাথে কাজ করতে তার কেমন লাগবে, এই জিনিসটাই বেশি বিবেচ্য বিষয় হওয়া উচিত। আলটিমেটলি তুমি অনেকটা সময় ধরে একটা কাজ করবা, এটা যদি আউটপুটটা তোমাকে লাভ এনে না দেয় তাহলে তো কোনো মানে হয় না যাওয়ার।
হ্যাঁ, মানে আসলে ওভারঅল মানে আসলে সরি মেবি লাইক আমার কোশ্চেনটা ঠিকভাবে কনভেড হয় না। মানে আমি যেটা বলতেছি যে ধরেন ওইভাবে করে ইউনিভার্সিটি র্যাঙ্ক দেখে বিচার করা হয় না। কিন্তু মানে আমি যেটা বলতেছি যে অবশ্যই আপনাদেরকে ফানেল আউট করতে হয়, মানে সর্ট আউট করতে হয়। তো আমি যেটা বলি যে আপনার যদি মানে আমি আপনার মানে অডিয়েন্সকে বলতেছি, আপনার যদি এরকম থাকে যে আপনার একটা অপরচুনিটি আছে ধরেন এমআইটি, হার্ভার্ড বা স্ট্যানফোর্ডে যাওয়ার, ইউসিএলএ তে যাওয়ার, আপনি সেটাতে যাবেন, সেটাতে কোনো ডাউট নাই। কিন্তু আপনার যখন চয়েস ইজ ন্যারোয়িং ডাউন বিটুইন, যেটা বললাম, আপনার যদি 45 বা 65 হয়, তখন আপনারা আপনার কাজটাকে, প্রফেসরকে প্রায়োরিটি দেন। কারণ আপনি ভাবতেছেন কি যে 20 র্যাঙ্ক পেছনে, এখন বাংলাদেশের 20 র্যাঙ্ক পেছনে মানে ইটস লাইক, কারণ বাংলাদেশের স্পেকট্রামটা অনেক ছোট, আমেরিকাতে ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি। সো টপ 100-এ থাকাটাই আসলে অনেক কঠিন ব্যাপার। মানে বাংলাদেশে টপ হ্যাঁ, 50-তে থাকা আর ইউএসএ আমি এটার মধ্যে পুরোপুরি থাকা, তো আমার মনে হয় যে জাফরি ভাই যেটা বলছেন যে একটা লং টার্ম, তো ওই রকম ভাবে আপনার কাজটাকে প্রফেসরের সাথে আপনার ম্যাথ হচ্ছে কিনা, আপনি ওই এখানে সার্ভাইভ করতে পারতেছেন কিনা, ওইটাকে প্রায়োরিটি দেন। মানে জাস্ট র্যাঙ্ক দেখে মানে একটা জায়গায় যাওয়াটা এবং আরেকটা জায়গায় বাদ দেওয়াটা, এটা মানে মনে হয় যে উনি যেটা বললেন যে ওইটা আসলে মনে হয় যে আমাদের দরকার নাই, যেটা আমাদের বাংলাদেশের মাইন্ডসেট আমাদেরকে অনেক ক্ষেত্রে মানে নাম সুপরিচিত এগুলোর দিকে যেতে বলে আর কি। হুম। আর আমি আবারও বলবো, জবের ক্ষেত্রে এটা কিন্তু, ফ্যাকাল্টি জবের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা দেখা হয়, এবং হ্যাঁ, এগেইন ওই পোস্ট ডকটা কোথায় করেছে ওটা মোর ইম্পর্টেন্ট আমার মনে হয়। হ্যাঁ, আমি যেটা মানে আগের দিন বলছিলাম এবং আজকেও বলি, সেটা হচ্ছে যে আপনি যদি বাংলা আমেরিকান 100টা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি লিস্ট দেখেন, তার মধ্যে টপ 20 থেকে আসা লোকজন দেখা যাবে যে অনেক বেশি, অথবা টপ 20 জায়গায় পোস্ট ডক করার লোক অনেক বেশি দেখা যাবে, যে তারা হয়তো এরকম বড় বড় স্কুলে হয় পোস্ট ডক করেছেন বা ওইখান থেকে পিএইচডি করে তারা বের হয়ে কিছুদিন পোস্ট ডক ছিলেন তার প্রফেসর আন্ডারে, পাশ করেছেন, পোস্ট ডক ছিলেন, পোস্ট ডক করতে করতে প্রপোজাল লিখে এরকম ফ্যাকাল্টি জবে গিয়েছেন। সেটা হচ্ছে ফ্যাকাল্টি আচ্ছা, জবের দিকটা। একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই ইকোনমিক রিসেশন তো আসে যায় প্যান্ডেমিকের পরে। আম, আমেরিকার ইউনিভার্সিটি গুলার স্ট্র্যাটেজি বা চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়েছে। এক নাম্বার চেঞ্জটা আমি বলবো যে ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সকে তারা মনে হয় আরেকটু এখন আরো বেশি প্রাধান্য দেয় আর কি। কারণ ফান্ডিং এতটা শুকায় আসছে, এতটাই ড্রাই আপ হয়ে গেছে, গভর্নমেন্ট ফান্ডিং আরো বেশি ছিল। হ্যাঁ, শুনলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইয়ে ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী নাকি আরো কমাবে, এই ডিপার্টমেন্ট অফ এডুকেশনকে তুলে দিবে। ওইটা কতটা ইম্প্যাক্ট করবে আমি জানি না, কিন্তু যেটা মনে হচ্ছে গভর্নমেন্ট ফান্ডিং যেটা অটোমেটিক্যালি ইউনিভার্সিটি পাইতো আগে, প্রফেসররা পাইতো, গ্র্যান্ট সেটা মানি, তারপরে আরো ড্রাই, এটা আচ্ছা আরো আচ্ছা। ড্রাই হবে। সেই ক্ষেত্রে যাদের এই ইউনিভার্সিটি এক্সপেরিয়েন্স ভালো বা যাদের ইউনিভার্সিটির সাথে সম্পর্ক ভালো, তাদের ভাগ্য আরো ভালো হবে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। একটা আমি মানে আমি অন্যদের কথা জানি না, আমি নিজের উদাহরণ দিই। আমরা একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করার জন্য অনেক লোক হায়ার করতে পারি। গতকালকেই আমাদের কথা হচ্ছিল। অথবা একটা ইউনিভার্সিটিতে গিয়ে একটা প্রফেসরকে ধরতে পারি, তাকে স্টুডেন্টদের দিয়ে এটা সলভ করাইতে পারি। সম্ভবত আমরা হিসাব করে দেখলাম যে ঐরকম লোক হায়ার করে তার লায়াবিলিটি নেওয়ার থেকে ইউনিভার্সিটিতে গিয়ে কোনো প্রফেসরকে ওই টাকাটা দিয়ে তার স্টুডেন্টদেরকে দিয়ে সমাধান করানোটা আমাদের জন্য লাভজনক হবে। তো আমরা কেন এটা করব না? অবশ্যই এটা করব, এবং প্রায় অর্ধেক খরচ করবে আমার। তো আচ্ছা আচ্ছা, এইটা যেটা এই ইউনিভার্সিটি বাস্তবতায় ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, মানে ইন্ডাস্ট্রি থেকে ফান্ড হওয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা আমরা একদম হিসাব করে দেখলাম, আমরা প্রায় ঘন্টাখানেক এগিয়ে আলোচনাটা করছি কোনটাতে কত খরচ হবে। দেখলাম ইউনিভার্সিটিতে কম খরচ হবে। আমরা কি সেটাতে হ্যাপি হব কিনা এটা পরের ব্যাপার। একটা প্রফেশনাল যত সুন্দর করে সমাধান করবে, একটা স্টুডেন্ট হয়তোবা এত সুন্দর সমাধান দিতে পারবে না, এলিগেন্ট হবে না। কিন্তু এটা যদি ওয়ার্কিং সলিউশন হয়, এটাকে সুন্দর করার দায়িত্ব এআই এর, বা আমরা যারা ডোমেইন এক্সপার্ট আছে তারা এটাকে পলিশ করে নিতে পারবো। আমি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, না সেটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনি বলছেন, সেটার ব্যাপারে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, যে এই যে ইন্টার্নশিপের ব্যাপারটা, ধরেন আগে ইন্টার্নশিপ থাকলে, মানে যেটা হচ্ছে যে আপনি অ্যাগেইন হায়ারিং পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করি, যে ধরেন আপনি যখন ক্যান্ডিডেটদের দেখেন, তখন এই ইন্টার্নশিপ, আগে পাস্ট ইন্টার্নশিপ করাটাকে কিভাবে মানে আপনারা কতটা ওয়েট দেন? আর এখানে আরেকটা ছোট কনফ্লিক্ট দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে প্রফেসররা
ওই ইন্টার্নশিপ করার টাইমটা, কারণ এটা অনেক সময় সামারে হয়, তো এটা নিয়ে একটা মানে হাউ ডু পিপল চেক অ্যান্ড ব্যালেন্স, কারণ অনেক সময় ছাত্ররা চিন্তা করে যে আমি এক সময় থাকলে তো আমার একটা পেপার হবে, নাকি আমি একটা জায়গায় ইন্টার্নশিপ করতে যাব। তো ইন্টার্নশিপ করাটা সবসময়ই পজিটিভ, একটা স্টুডেন্টের জন্য সবসময়ই ভালো। মানে ইন্টার্নশিপ যারা করতে পারে তাদের ইয়েটা, তাদের রেজুমেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়, বা হায়ারিং এর ক্ষেত্রে, জব পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইয়ে হয়। এবং এই ইন্টার্নশিপের ইয়েটা, যে এক্সপেরিয়েন্সটা, এটা শুধুমাত্র পরবর্তী জবে কাজে লাগে তা না। আবারও বলতেছি, একাডেমিয়াতেও আজকাল ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স, এগুলো থেকে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। আর যেহেতু একটা সময় ছিল খালি কে কতটা পেপার করলো, কোনখানে কত পাবলিশ করলো, এইটাই বেশি ব্যাপার ছিল। কিন্তু ইন্ডাস্ট্রিতে পাবলিকেশন নিয়ে আমরা মাথা ঘামাই না, কারণ হচ্ছে আমাদের হচ্ছে কাজ করতে হবে জিনিসটা, রাইট? পয়সা মেক করতে হবে। সো ওই মাইন্ডসেটটা থেকে বের হয়ে আসতে হয়। তো এই যে দুইটা মাইন্ডসেট আলাদাভাবে দেখা, বা বুঝতে পারা যে আসলে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার পার্থক্যটা কোথায়, এটা কয়েকদিন ইন্টার্ন করলে আর কি অনেকটা পরিষ্কার হয়। আচ্ছা, আর দাঁড়ান, আর একটা প্রশ্ন করার ইয়ে ছিল। আহ, সেটা হচ্ছে যে এই আপনি আরেকটা জিনিস বলছিলেন যে আপনাকে ল্যাব চেঞ্জ করতে হয়েছিল আপনি যখন গ্র্যাড লাইফে ছিলেন তখন, কিন্তু তখনকার তখনকার যেটা হচ্ছে যে আপনি ফেলোশিপে থাকার কারণে হয়তো আপনি সুবিধা পাইছেন, কিন্তু আপনি তো অনেককে দেখছেন ল্যাব বদলাইতে, মানে এটা একটা ডিফিকাল্ট ডিসিশন। সো এটা একটা অনেক সময় ডিফিকাল্ট সাবজেক্ট, এবং এটা নিয়ে আমার মনে হয় না আমি খুব মানে ফোকাসড উত্তর দিতে পারবো, কারণ এটা এত বেশি ভ্যারাইটি অফ ইয়ের উপর নির্ভর করে, মানে সিচুয়েশন, প্রফেসর, প্রিভিয়াস ল্যাব, ফিউচার ল্যাব, ওই পার্সনটা কিরকম, হাতে ফান্ডিং কেমন আছে, এত কিছুর উপর ডিপেন্ড করে যে আমার মনে হয় না এটা দিয়ে কোনো জেনারিক অ্যান্সার দেওয়া সম্ভব। হ্যাঁ, আসলে সেটাও ঠিক, এবং আমি মানে জাস্ট যোগ করে রাখি, আমি এরকমও দু একটা ঘটনা শুনেছি যে হয়তো স্টুডেন্ট ছেড়ে দিতে চাচ্ছে, কিন্তু তার প্রফেসর এতই পাওয়ারফুল, অন্য প্রফেসর তাদেরকে বলতেছে যে না, আমি এরকম কনফ্লিক্টে যাব না যে তার গ্রুপ থেকে আসা একটা স্টুডেন্টকে আমি নিয়ে আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন দ্যাট পজিশন, হ্যাঁ, আমি এরকমও হয়। সিমিলার সিচুয়েশনে পড়েছিলাম, কিন্তু এই ধরনের অ্যানেকডোটাল এক্সাম্পল কে আমি হিসেবে নিতে চাই না, ডেটা পয়েন্ট হিসেবে হুম নিতে হুম চাই হুম। না। অ্যানেকডোটাল এক্সাম্পল কে ডেটা পয়েন্ট হিসেবে নেওয়াটা একটা আমি মানে বলবো ব্যাড কোরিলেশন এক কথায়, হ্যাঁ, এটা এটা আই এগ্রি। এটা একটা ভুল কাজ। কিন্তু মানে আমি আমি যদি অন্যভাবে কোশ্চেনটা পোজ করি, মানে আপনার ওয়েন ডিড ইউ, মানে অনেক সময় তো আমরা ভাবে যে না এটা করব না, কিন্তু এই যে এখানে ব্রেকিং পয়েন্টের ডিসিশনটা, এখানে আপনার পার্সোনালি এটা জানতে চাই যে হাউ হাউ অ্যাট দ্য মোমেন্ট আপনি যখন ভাবলেন যে এখন আমাকে ল্যাব চেঞ্জ করতে হবে, হাউ, মানে আপনি আপনাকে জিজ্ঞেস আমার করতেছেন যে আপনি কি বানাতে বলতেছে, কিন্তু আপনার ওই রিয়েলাইজেশন পয়েন্টটা কীরকম, কারণ আমরা অনেক সময় মানে কিপ গোয়িং থ্রু দ্য মোশন এবং আমরা ওই সাফারিংটা হয়তো করেই যেতে থাকি, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে আচ্ছা এখন অনেক হয়েছে, এখন আমার মনে হয় যে আরেকটা না, ল্যাব আমার দেখা ক্ষেত্রে উচিত? এটা আমার ক্ষেত্রে এটা বাই চয়েস ছিল না। আমার ক্ষেত্রে এটা বাই চয়েস ছিল না। প্যান্ডেমিকের সময় অনেকের চাকরি চলে গেছিল। আমার প্রফেসরেরও চাকরি টার্মিনেট হয়েছিল। সো আই হ্যাড টু। সো মানে এইটা সবার বাই চয়েস হয় না আরকি। আচ্ছা আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে আমি মনে করি আ মেন্টাল পিস এবং মেন্টাল হেলথ এটা আন্ডার ভ্যালুড বাংলাদেশে। আ আন্ডাররেটেড। মেন্টাল পিসটা খুব ইম্পোর্টেন্ট লাইফে। মেন্টাল কি বলবো? আ আমাদের ব্রেকিং পয়েন্টটা অনেক বেশি এই কারণে যে আমরা ছোটকাল থেকে বিভিন্ন কিছু মেনে নেওয়া শিখি। যেমন রাস্তায় জ্যাম লাগছে, আচ্ছা জ্যাম তো থাকবেই। এটা যে একটা সমস্যার সমাধানের ১ম ধাপ হচ্ছে সমস্যাটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা এবং স্বীকার করে নেওয়া যে এটা একটা সমস্যা। আমরা বাংলাদেশে থাকার কারণে, বড় হওয়ার কারণে অনেক সমস্যাকে সমস্যা হিসেবে চিহ্নিতই করি না, বা এটা সমস্যা হিসেবে ধরি না। ঠিক আছে, আছি হরতাল হইছে, যেতে পারব না। ঠিক আছে। বাট এটা তো মেনে নেওয়ার কথা না আমাদের। আমরা এরকম এক্সাম্পল প্রচুর দেওয়া যায় প্রাত্যহিক জীবনে, যে আমরা সমস্যাকে আর সমস্যা হিসেবে চিন্তা করি না। তো এই কারণে আমরা মেনে নেওয়া শুরু করি। এই কারণে আমরা অনেক বেশি সময় অপেক্ষা করি। প্রফেসর আমাদেরকে মানে অত্যাচার করলে, আচ্ছা প্রফেসর তো অত্যাচার তো করবেই। আমরা কমপ্লেইন করি অনেক দেরিতে।
এটা আমার মনে হয় আমার কোনো জেনারিক অ্যাডভাইস নাই এখানে। এটা অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করে। আর আমি প্রফেসর প্রফেসর বন্ধুদের সাথে যখন কথা বলি, আমার বন্ধুরা আছে যারা বিভিন্ন জায়গায় শিক্ষকতা করে, বা আমার জুনিয়রও আছে, অমিয়াংশ আছে এখানে, অমিয়াংশের সাথে কথা বললাম। মিশিগানে কিন্তু অনেকগুলো বাংলাদেশি প্রফেসর আছে, আচ্ছা অনেকগুলা। আচ্ছা। বেশ কয়েকটা বাংলা ইউনিভার্সিটিতে বাংলাদেশি প্রফেসর আছেন। আম, তাদের পার্সপেক্টিভটা হচ্ছে তারা কিন্তু অত্যাচারিত। আমরা যেমন ভাবি যে প্রফেসররা অত্যাচার করে স্টুডেন্টদেরকে, আমি কিন্তু উল্টা কাহিনীটাও শুনছি। স্টুডেন্টরাও অনেক আকাজ করছে প্রফেসরদের সাথে, যেটার কারণে তারা অনেক বড় বিপদে পড়ছে। আম, নিয়ে আসছে বুয়েট থেকে, বিশ্বাস করে কম রেজাল্ট, অত ভালো ছিল না, সে কোনোই আউটপুট দেয় নাই, কোনোই ইয়ে করে নাই। সে ওইটা দেখে নাই প্রফেসরটা তার জন্য কি করছে। আম, সে কোনো রকম রিসার্চ করে নাই, কোনো রকম কিছু করে নাই, হঠাৎ করে তার ইয়ে হলো, সে চলে গেল। এক হ্যাঁ, বছর পরে কয়েনের ফান্ডিং। অন্য দিকও আছে যেটা আসলে আমরা মানে অনেক সময় বুঝি না, কারণ টেনিরের সময় প্রফেসরদের উপর অনেক প্রেশার থাকে, কারণ তার অনেক কিছু। 5 বছরের একটা আউটকাম যে আমি কি এখানে চাকরি করতে পারবো, কারণ মানে আমরা যদি বলি যে 6 মাসের একটা ট্রায়াল পিরিয়ড, একটা প্রফেসর 5 বছরের ট্রায়ালে থাকেন এবং তাদের মধ্যে প্রচুর স্ট্রেস কাজ করে। অনেক আর স্ট্রেস। আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে যে তখন মানে টেনিরের সময় তাদের মধ্যে স্ট্রেসটা থাকে। আর আপনি যেটা বললেন যে প্রফেসরের কিন্তু মানে তারও কিন্তু দায়বদ্ধতা আছে, এরকম না যে সে তার মতো ফ্রি এজেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে তা একটা না। একটা কথা বলি, ফান্ড একটা আপনি দিলে তো আপনি আবার মানে তার কাছে তাকে ইউ উইল স্কুইজ দ্য প্রফেসর, তাই না? মানে আপনারা যদি ইন্ডাস্ট্রি থেকে একটা ফান্ড দিলেন। আমি একটু বলি, একটা প্রফেসর যেমন একটা স্টুডেন্টের লাইফ ধ্বংস করে দিতে পারে, তেমনি একটা স্টুডেন্টও একটা প্রফেসরের ক্যারিয়ার ধ্বংস করতে পারে। এই কথাটা মাথায় রাখা দরকার, এবং এটা সত্য। এটা যে সত্য, এটা আমি চোখের সামনে দেখছি। আমি আর আর নাম উল্লেখ করে তো আর বলা যায় না। আমি এরকম 2টা ঘটনা দেখছি দুইজনের ক্ষেত্রে, যে স্টুডেন্ট তার 12টা বাজায় দিছে পুরা। সো স্টুডেন্টরা এসেও ইরেসপন্সিবল কাজ করে। সো ইটস কাইন্ড অফ এ ম্যারেজ, যে দুই দিক, দুই দিকেরই ইয়ে রিস্ক নিতে হয়, দুই দিকেরই রেসপন্সিবল হইতে হয়। হ্যাঁ, এটা এটা ভালো বলছেন আসলে, কারণ মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে একজন আরেকজনকে যদি মানে যেটা বলে যে লক স্টেপে যদি একজন আরেকজনকে হেল্প করে, তখন সেই জিনিসটা খুব ভালো আগাইতে পারে এবং দুইজনেরই ভালো হইতে পারে। যেমন অনেক সময় হয়েছে যে একটা ভালো স্টুডেন্ট পাওয়ায় একজন প্রফেসরের টেনিউরে সুবিধা হয়েছে, কারণ হচ্ছে যে সে খুবই প্রোডাক্টিভ ছিল, কাজ করছে, এবং উল্টাটাও হইতে পারে আপনি যেটা বলছেন যে হুম। ছাত্র মানে মানে ছাত্রের প্রতি ছাত্রজীবনে প্রফেসর দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট আছে এমন যেখানে। এমন এক্সাম্পল আমি অনেকগুলো শুনছি আর কি। হ্যাঁ, 2টা গুরুতর মানে অন্যায় করছে, এটা মেনে নেওয়া মুশকিল আর কি। আমার আমার একটা স্টুডেন্ট ছিল, যে এখন একটা ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে পড়ায়। তো সে, মানে ওর সাথে আমার ইভেন একটা কাজও আছে, রিসার্চও আছে। তো ও বলতেছিল যে আসলে দেখেন আমার সাথে এই কাজটা করছে, আমার কি ওরে ধরে এখন ইয়ে করা উচিত না? মানে চাইলে সে লিগ্যাল স্টেপ নিতে পারে, কিন্তু আমি বললাম দেখো, দেশি লোক এক নাম্বার কথা, আর কি কি করে কি লাভ হবে? ও বিপদে বললে তোমার তো কোনো লাভ হবে না। তার থেকে তুমি দেখো এটা ক্ষতিটা পোষাইতে পারো কিভাবে। তো উল্টা দিকটাও আছে, স্টুডেন্টরা প্রফেসরদেরকে আরেকটা ব্যাপার আমি এটা বলতে চাই, এই পাওয়ারটা বুঝতে হবে, স্টুডেন্টদের বুঝতে হবে তাদের হাতেও একটা পাওয়ার আছে, এবং এই পাওয়ারটা দিয়েও তারা খেলা করতে পারে। সবসময় খালি মনে করা যে আমার হাতে কোনো পাওয়ার নাই, তাহলে সে রেসপন্সিবল আচরণও করতে পারে না, সে নিজের রাইটটাও এক্সারসাইজ করতে পারে না। তার পাওয়ারটা যদি সে বোঝে, সে কি কারণে কি লেভারেজ আছে তার প্রফেসরের উপরে, তখন সে তার রাইটটা এক্সারসাইজ করতে পারে। তো এটা মাথায় রাখার পরামর্শ দিচ্ছি আর কি। না, এটা খুব ভালো একটা উপদেশ। আসলে ওভারঅল যেটা বলতেছে যে আহ, এইখানের ব্যাপারটা হচ্ছে যে এই পড়তে আসা এটা নিয়ে যেমন আমরা একটা অনিশ্চয়তায় থাকি, আমরা যখন ছাত্র হিসেবে পড়তে আসি, প্রফেসররাও ইনভেস্ট করতেছে একটা ছাত্রের উপরে, তো সেখানেও তাদের মানে দেয়ার ইজ সাম স্টেক ইন দেয়ার অলসো। তো এই দুটা মিলায় মিশায় যদি আমরা আচ্ছা, চলতে পারি, আমি মনে হয় তাইলে এখন মনে হয়। উঠবো আর কি, মানে হ্যাঁ, দেড় ঠিক হয়ে আছে গেছে। ভাইয়া, হ্যাঁ আসলে টাইম হয়ে গেছে। তা আপনি যদি শেষ কনক্লুডিং কিছু বলতে চান ওভারঅল, তাহলে সেটা বলেন, তারপরে আমরা র্যাপ আপ করি আর কি। মানে ওভারঅল আপনার যদি কোনো ব্রডকাস্ট থাকে পিএসএ কারো সবার জন্য, তাহলে। আসলে ওভারঅল ইয়ে হচ্ছে, পৃথিবীটা খুবই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তো আমি 2007-এ আমেরিকায় আসার পরে যে বাস্তবতা ছিল, এখনকার বাস্তবতা সেরকম নাই।
এটা আমিও বুঝি, সবাইকে বুঝতে হবে সেটা। এবং এখন যে উপদেশটা দিব সেটা নিয়ে যদি 2026-27 গিয়ে কেউ চেষ্টা করে এবং চেষ্টা করে না মেনে তাহলে সে হয়তোবা ভাববে যে হ্যাঁ উনি তো এটা বলছিল। তো আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়, এটার জন্য সজাগ দৃষ্টি রাখতে হয় আর কি। এবং যতটা পারা যায় মানে কারেন্ট সিনারিও সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা জরুরি। পৃথিবীর রাজনীতি চেঞ্জ হচ্ছে, আমেরিকার রাজনীতি চেঞ্জ হচ্ছে, ফান্ডিং চেঞ্জ হচ্ছে, এবং আমি সবাইকে বলবো এআই কি করতেছে এটা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা। আমরা হয়তো এআই এর যেই প্রভাবটা হবে সামনে এটাকে ছোট করে দেখতেছি। আমি বলতে পারি 2 বছর আগে এআই এর কোনো প্রভাবই ছিল না আমার লাইফে, এখন অনেকখানি আছে। এবং যদি আমার এই 2 বছরের মধ্যেই হয়ে থাকে তাহলে অন্যদের ক্ষেত্রে তো আরো বেশি হবে, সামনে আরো বেশি হবে আর কি। আমি বলতে চাচ্ছি সবার ক্ষেত্রেই জীবনেই প্রভাব পড়তে যাচ্ছে। এই জন্য বলতেছি ভবিষ্যৎ পরিকল্পনা যারা করবে তারা এই জিনিসটা মাথায় রাখা উচিত, জরুরি, যে কি পরিবর্তন সামনে আসতেছে এটা আগে থেকে প্রেডিক্ট করে যদি ওইভাবে স্টেপ নেওয়া যায় এটা সবার জন্য ভালো হবে। আমেরিকায় পড়তে আসাটা খুবই সাহসী একটা পদক্ষেপ, অনেক কষ্টের লাইফ, অনিশ্চয়তা অনেক বেশি, কিন্তু রিওয়ার্ডিংও আছে। আমি খুব কম মানুষকে দেখেছি যে ব্যর্থ হয়ে ফেরত গেছে। রিওয়ার্ডিং, ইটস এ রিওয়ার্ডিং জার্নি। সো নো রিস্ক নো গেইন, রিস্ক তো নিতেই হবে কিছু, তাই না? চেষ্টা করে যেতে হবে, এক সময় না এক সময় ভালো কিছু হবে। তো জাফরি ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় বের করে কথা বলার জন্য, এবং মানে থ্যাঙ্কস ফর হ্যাঙ্গিং আউট দ্য এক্সট্রা আওয়ার, হাফ অ্যান আওয়ার আপনি বেশি থাকছেন আর কি এস্টিমেটেড টাইমের চেয়ে। তো আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আর কি। এটা ইউটিউবে আপলোড করে রাখবো এক সময়, সেখানে থাকবে। তো কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করি, পরে আবার সামনে কোনো একদিন কথা হবে। আর জাফরি ভাইয়ের সাথে হয়তো আবার আমরা পরে একটা সেশন করব, কারণ তার কাছ থেকে আসলে আরো অনেক কথাবার্তা শোনার আছে। সো I hope we'll meet again. Thank you, Bhaiya. বাই বাই।